Okay, so if I ask you, what is wrapper class? What will be your answer? The class equivalent of a primitive is a wrapper class. So your primitive is wrapped inside a class. Okay? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। So if these are the primitive small letter and their class equivalent starts with capital letter with either identical name except integer. It's a full word integer. বাকিগুলো primitive wrapper একই spelling, only thing is with capital letter because it's a class. তো এটা আমরা জানি যে every primitive has a class equivalent. Now question is why? Why? So new question. Why wrapper class exists? বলেন। Why wrapper class exists? হ্যাঁ, কিন্তু কেন কেন ট্রিট করতে চাইবো একটা প্রিমিটিভ দিয়েই তো আমি ভ্যালু পেতে পারি। আমার ইন্ট এক্স, ইন্ট প্রিমিটিভ, তো এক্স এই আমি ভ্যালু রাখতে পারি, এক্স থেকেই ভ্যালু নিতে পারি। কেন আমি একটা প্রিমিটিভকে অবজেক্ট হিসেবে ট্রিট করতে চাইবো? এইটার রেশনালটাই হচ্ছে এটার অ্যান্সার। কিছু মেথডস আমি ইউজ করতে চাই যেমন মানে কি আপনার আপনার স্টেটমেন্টটা বুঝা সবাই যাতে বুঝে এভাবে বলেন, রিফ্রেশ করে বলেন, রিব্যাখ্যা করেন, উদাহরণ দিয়ে বলেন। ধরেন এক্স একটা ইন্ট প্রিমিটিভ, ওটার ভ্যালু যাই আছে, এখন আপনার বক্তব্যটা বলেন। যদি চাই যে ওটার কোনো আলাদা ফাংশনালিটি থাকবে, যেমন ওটাকে বা তো সেটার জন্য তো আমার তখন কিছু মেথড লাগবে, মেথডের জন্য তো আমার পাস লাগবে। আচ্ছা, ওকে, সো ইটস এ ভ্যালিড আর্গুমেন্ট। বুঝতে পেরেছেন ওনার পয়েন্টটা কি? Could you understand what he said? উনি বলছে আমার প্রিমিটিভ এক্স, এখন এই প্রিমিটিভটাকে যদি আমি বিভিন্ন ধরনের প্রসেসিং এ ইউজ করতে চাই, নট দ্য নর্মাল অ্যারিথমেটিক অপারেশনস, যেমন আমার এই ইন্টিজারটাকে ফ্লোটে কনভার্ট করা বা স্ট্রিং এ কনভার্ট করা, বা এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত এটা চেক করা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই কাজগুলো করার জন্য কিছু রেডিমেড মেথডস থাকাটা ভালো। তো সেইটা আমরা একটা ক্লাসে রাখতে পারি। সো দ্যাট ইজ ওয়ান অফ হিজ লজিক, যে এই কারণে র্যাপার ক্লাস এক্সিস্ট করে। এবং এটাকে আমরা ইনভ্যালিড বলবো না, এটা একটা ভ্যালিড কারণ, বাট ইটস নট দ্য মেইন রিজন। তো রিজনটা কি বুঝতে পেরেছেন ওনার লজিকটা? ওকে, তো তাহলে আপনার প্রিমিটিভকে বিভিন্ন ভাবে কনভার্সন, রিকনভার্সন, বিভিন্ন টাইপের চেকিংস, বিভিন্ন টাইপের স্ট্যাটাস রিলেটেড টু ইউর প্রিমিটিভ, এগুলো আপনি যদি এক্সারসাইজ করতে চান, ইউ নিড সাম মেথডস, সো wrapper class gives us those methods. তো সেটা আমরা ইন্টিজার wrapper class অলরেডি পার্সি ইনটু স্ট্রিং দুইটা মেথড ইউজও করে ফেলছি, আছে বলে ইউজ করছি। কিন্তু that was not the main reason to provide wrapper class. The main reason is there are many library class which are data neutral, especially the classes that represent collections or data structure. Please try to understand my statement. If not, ask question. Now,
which data structure did you implement in your DS course? Linked list, stack queue, binary tree, okay, তারপর graph, okay, heap, priority queue করেছে। প্রায়োরিটি কিউ এটা খুব ইম্পর্টেন্ট। প্রায়োরিটি কিউ আপনাকে করাই লাগবে, আপনাকে জানাই লাগবে। কোর্সে কভার না হলেও নিজে শিখে নেবেন। As a CSC graduate, you must understand what is priority queue, how it works. So implement it by yourself, okay? তো এই যে ডাটা স্ট্রাকচার গুলো শুড দে, এগুলো আপনি কেন ইমপ্লিমেন্ট করলেন বলেন? ওকে, কেনর আগে বলেন, let's say you have implemented a stack. Now what kind of data you push and pop in your stack? Any type of data. So Python detected the data. But if you have to declare where you keep the data inside the stack class, there is a list or array যেখানে আপনি ওই পুশ করা এলিমেন্ট গুলো রাখবেন, বা কিউ হলে এনকিউড এলিমেন্ট গুলো রাখবেন, তাই না? ওকে, ফাইন। এখন আমাদের যে ম্যাট্রিক্স ক্লাসটা ছিল, খেয়াল করেন, যেটা আমরা একটা সুডো কোড লিখেছিলাম মেথড ট্রেনিং এক্সপ্লেইন করার জন্য। What is that? Okay. Now, is this matrix data neutral or not? Why not? হ্যাঁ, তার মানে আমার ভ্যালস হচ্ছে একটা 2D integer array. So therefore, this matrix object cannot contain fractional elements or any other type, only integer. So this matrix is not data neutral. But matrix is a collection. It's a custom collection that we created. তাহলে array, vector, list, okay, set, map, these are collection. Map is a paired collection. And also we have data structure like stack, queue, tree, graph, okay, hash map, etc. So as a data structure, by nature they should be data neutral. কিন্তু আমরা যদি এখানে টাইপ স্পেসিফিক করে দেই, then the class is not data neutral. তাহলে আপনি যদি আপনার ইমপ্লিমেন্টেশনে যদি একটা স্পেসিফিক টাইপ দিয়ে থাকেন, তাহলে শুধু ওই টাইপের জন্য এই ডাটা স্ট্রাকচারটা ইউজ করা যাবে। আচ্ছা, নাও নেক্সট কোশ্চেন ইজ, why did you implement data structure? এখন আসলেন, আধা ঘন্টা 20 মিনিট পরে আসলেন, আপনি আসছেন 52-তে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তো তাহলে why did you implement those stack queue etc? মানে আপনি কেন ইমপ্লিমেন্ট করলেন ডিএস কোর্সে? কিন্তু ডাটা স্ট্রাকচার কোর্সে আপনি কেন ইমপ্লিমেন্ট করলেন? করতে বলা হয়েছে তাই করছেন, তাই না? as part of course requirement. But nobody does that in industry. All these data structure and collection classes are created, tested and trusted and kept in library. So you don't need to implement any data structure. তাহলে আপনাকে দিয়ে কেন ইমপ্লিমেন্ট করানো হলো? শেখার প্রসেসটা যে এটা কিভাবে কাজ করে আমি পারি কিনা বানাতে, ঠিক আছে, just to test the water. But in real world you will never do that. Why reinvent the wheel of inferior quality potentially? Because library classes are of highly efficient class. They are tested from various angles, okay, time complexity, space complexity, okay.
So they are superior than a custom class written by some random programmer, right? So আমরা ওটা করব না। প্রোগ্রামিং কন্টেস্টে গিয়ে যদি আপনার ডাটা স্ট্রাকচার ইউজ করতে হয়, if the team is properly trained, they never create data structure, they just import from the library. Okay? Now, in various programming languages, they are termed in different ways. Some programming languages they call template class, okay, because type neutral, so that acts like a template. In many languages, they are called generic class. So because the type is generic, it accepts any type. Okay. Now all the useful collection classes and data structure classes in Java are implemented as generic class. Okay. আপনি এখন একটা টেবিল আপনার fxml এ একটা টেবিল নোড আনলেন। এখন এই টেবিলের রো কি হবে? এটা কি প্রোডাক্ট ইনফরমেশন হবে না এমপ্লয়ি ইনফরমেশন হবে? নোবডি নোস। তাহলে টেবিলের রো হিসাবে সে যদি একটা লিস্ট অ্যাকসেপ্ট করে, এটা প্রোডাক্ট লিস্টও হতে পারে, এমপ্লয়ি লিস্টও হতে পারে। But it's not fixed. It's not fixated to a particular type. It's data neutral. So all the useful collection and data structure classes are implemented as generic class, okay, in Java. So therefore you need to understand generic class. That is also in today's discussion. আমরা সেটা করব collection class, generic class. But আমি যেটা বলতে চাচ্ছি, এই collection class, generic class গুলো যখন বলছে যে I am type neutral, so I accept anything. এখন এই যে anything has to be an object. তাহলে আমার যদি একটা মেথড থাকে যার প্যারামিটারটা জেনেরিক টাইপ, নট এ স্পেসিফিক টাইপ, তাহলে আমি ওখানে একটা প্রোডাক্ট অবজেক্ট দিলেও নিবে, একটা এমপ্লয়ি অবজেক্ট দিলেও নিবে, বিল অবজেক্ট দিলেও নিবে, বিকজ দ্য প্যারামিটার টাইপ ইজ নট স্পেসিফিক টু প্রোডাক্ট, ইটস জেনেরিক টাইপ। এখন এই ক্লাসগুলো এইভাবেই তৈরি করা। Now the point is, if I want to send primitives to those methods, I cannot, because the condition is they receive only object. So therefore, I should be able to send my primitive as an object. That is why wrapper class exists. আর যেহেতু wrapper class বানানোই হলো, why not provide some useful methods there? এই wrapper class গুলো যেহেতু মূলত অবজেক্ট হিসাবে ট্রিট করার জন্য, oftentimes they work with parameters. বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য wrapper ক্লাসের বেশিরভাগ মেথডই স্ট্যাটিক মেথড। কখনো কখনো অবজেক্টকে আমরা প্রসেস করতে চাই কোনো মেথড দিয়ে, তখন সেটা নন স্ট্যাটিক মেথড, যেমন টু স্ট্রিং, নন স্ট্যাটিক, স্ট্যাটিক দুইটাই আছে। We have seen that. তাহলে কি আমরা বুঝতে পারলাম যে what is wrapper class? Did I show you any wrapper class in the documentation, Java documentation? ইন্টিজারটা আপনি দেখেছেন, আরেকটা বলেন, আরেকটা দেখি আমরা। তাহলে এগুলো সবই wrapper class, এদের সবারই wrapper class আছে। বলেন কোনটা দেখব? ডাবল, ঠিক আছে। তাহলে এই যে ওরাকেলের যে জাভা ডকুমেন্টেশন, ফিল্ড সামারি, কনস্ট্রাক্টর সামারি, মেথড সামারি, যে সমস্ত লাইব্রেরি ক্লাসে ফিল্ড নাই এটা ডিসেবল থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আপনি একটা ডাবল প্রিমিটিভ একটা ডাবল প্রিমিটিভের সাথে কম্পেয়ার করতে পারেন। সো ন্যাচারালি এটা স্ট্যাটিক, কারণ এখানে তো নন স্ট্যাটিক হইলে আমার অবজেক্ট নিয়ে কাজ করব, কিন্তু আমি কম্পেয়ার করছি দুইটা প্রিমিটিভকে, তো তার মানে দুইটাই প্যারামিটার। সো ইটস এ স্ট্যাটিক মেথড। কিন্তু আপনি যদি আপনার র্যাপার অবজেক্ট আরেকটা র্যাপার অবজেক্টের সাথে কম্পেয়ার করেন, তখন এটা আবার নন স্ট্যাটিক, তখন একটা ক্লায়েন্ট আর একটা নন ক্লায়েন্ট। ওকে, নন ক্লায়েন্ট ইজ দ্য প্যারামিটার।
আপনি আপনার ডাবলকে লং বিটসে কনভার্ট করতে পারেন। ওকে, এটা ডাবল ভ্যালু মানে এটার ওই যে প্রিমিটিভ ভ্যালুটা আপনি মানে অবজেক্টটাকে যদি প্রিমিটিভ হিসাবে ফেরত পেতে চান, তাহলে আপনার একটা অবজেক্ট আছে ডাবল অবজেক্ট, ওটাকে একটা ছোট হাতে ডি ডাবলের একটা প্রিমিটিভ ভেরিয়েবল আপনি নিতে চান, তো তখন এই অবজেক্ট ডট ডাবল ভ্যালু আপনার দ্য প্রিমিটিভ হিসাবে যে ডাবল ভ্যালু সেটা রিটার্ন করবে। সেটা একটা প্রিমিটিভ ডাবল আপনি নিতে পারেন। ওকে, ইকুয়ালস মেথড নিয়ে আমরা কথা বলছি অলরেডি। ওকে, ফ্লোট ভ্যালু, ডাবলটাকে আপনি ফ্লোটে প্রিসিশন কমাই দিতে পারেন, বিকজ ফ্লোট টেক্স 4 বাইটস, ডাবল টেক্স 8 বাইটস। সো মেমোরি সেভ করতে চাইলে আপনার সিজিপিএ শুড বি ফ্লোট অর ডাবল। ওয়াই নট ডাবল? আপনি 2 ডেসিমালের পরে ইউজই করেন না, তাই না? ডাবল লাগবে যখন আপনার অনেক হায়ার প্রিসিশন লাগবে, যেমন আপনি যখন একটা গাইডেড মিসাইল, তাহলে মিসাইল যখন টার্গেট লক করে, তখন টার্গেট মুভ করে, মিসাইলও তার ট্র্যাজেক্টরি চেঞ্জ করতে থাকে, তখন একদম হাই প্রিসিশন কোঅর্ডিনেট দরকার। তো তখন ওই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট, 3 ডাইমেনশন, তাহলে এইগুলো তখন 2 ডেসিমাল হবে না, অনেক বেশি ডেসিমাল পয়েন্ট লাগবে। তো তখন ডাবল, তখন ডাবল। বাট জেনারেলি আপনার অ্যাকাউন্টে কত টাকা, কত পয়সা, আপনার সিজিপিএ কত, হ্যাঁ, আপনার জমি কত, দশমিক কত স্কোয়ার বর্গ মিটার, এগুলোর জন্য আপনি ডাবল দিয়ে কি করবেন? আননেসেসারি ওয়েস্টিং স্পেস। সো এই জন্য লো প্রিসিশন ফ্র্যাকশন, হাই প্রিসিশন ফ্র্যাকশন, সো একটা ফ্লোট একটা ডাবল। বাট আপনার একটা ডাবল অবজেক্টকে আপনি যদি লো প্রিসিশনে মেমোরি সেভ করার জন্য ফ্লোটে নিতে চান, তাহলে এই যে ফ্লোট ভ্যালু। তাহলে এরকম যেগুলো বুঝবেন এগুলো দু একটা বলতেছি। এই ফ্র্যাকশনটা ফাইনাইট না ইনফাইনাইট? আপনার সিজিপিএ কি ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট। পাই কি ফাইনাইট না ইনফাইনাইট? ইনফাইনাইট। তাহলে আপনি যদি আপনার ডাবল অবজেক্টের মধ্যে যদি আপনি পাইয়ের ভ্যালুটা রাখেন, তাহলে কিন্তু ইজ ফাইনাইট ট্রু দিবে, আর যদি 3.62 দেন তাহলে সেটা ফাইনাইট দিবে। ওকে, তো এই ধরনের জিনিসগুলো আপনি এনএন কিনা, নট এ নাম্বার কিনা, আচ্ছা, এগুলো আপনি টেস্ট করতে পারেন। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে? ওকে, তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়, এই দুইটার মধ্যে কোনটা ছোট, ঠিক আছে? তো তখন সে ম্যাথ ক্লাসের স্ট্যাটিক ফিল্ড, ম্যাথ ক্লাসের স্ট্যাটিক ফিল্ড, এই যে ক্লাস হচ্ছে এখানে আবার ক্লায়েন্ট, ম্যাথ ডট ম্যাথস বা ম্যাথ ডট মিন, এটাকে ইউজ করে সে রিটার্ন করে। ওকে, তো তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে র্যাপার ক্লাসে, ওকে, আপনি একটা স্ট্রিংকে ডাবলে কনভার্ট করতে পারবেন কিভাবে? একটা স্ট্রিংকে ডাবলে কিভাবে কনভার্ট করবেন? ধরেন টেক্সট ফিল্ডে টাইপ করলেন 1 2 3, এটাকে ইন্টিজারে কিভাবে কনভার্ট করবেন? আইদার টু স্ট্রিং অথবা ভ্যালু অফ, দুইটা দিয়ে করা যায়। কিন্তু টু স্ট্রিং আর ভ্যালু অফ এর ডিফারেন্স, সরি, পার্স ইন্ট অথবা ভ্যালু অফ, পার্স ইন্ট আর ভ্যালু অফ এর ডিফারেন্স কি? বা এই ক্ষেত্রে পার্স ডাবল আর ভ্যালু অফ এর ডিফারেন্স কি? দুটোই তো ডাবল রিটার্ন করে। পার্স রিটার্ন করে প্রিমিটিভ, ভ্যালু অফ রিটার্ন করে অবজেক্ট। তাহলে দেখেন পার্স ডাবল রিটার্ন করে প্রিমিটিভ ডাবল, আর ভ্যালু অফ রিটার্ন করে অবজেক্ট ডাবল। আপনি আপনার স্ট্রিংকে ডাবলে কনভার্ট করবেন, সেটাকে অ্যাজ এ প্রিমিটিভ নাকি অ্যাজ এ র্যাপার অবজেক্ট, তার উপর বেস করে আপনি ভ্যালু অফ অথবা পার্স ডাবল ইউজ করতে পারেন। আমরা ওখানে পার্সিং করছিলাম, কারণ আমাদের এক্স ভ্যাল ওয়াজ প্রিমিটিভ, ওয়াই ভ্যাল ওয়াজ প্রিমিটিভ, দ্যাটস ওয়াই আমরা পার্সিং করছি। কিন্তু এক্স ভ্যাল ওয়াই ভ্যালকে যদি প্রিমিটিভ না করে ইন্টিজার অবজেক্ট করতাম, তখন আমরা ভ্যালু অফ নিতে পারতাম। এত কিছু তো স্পুন ফিট করা সম্ভব না, এটা আপনাকে কিউরিওসিটি থেকে সেলফ এক্সপ্লোর করতে হবে। আমরা জাস্ট আপনাদেরকে দেখাই দিব যে এখানে এটা গেলে পাওয়া যাবে, বাকি এক্সপ্লোরেশন আপনাকে করতে হবে আউট অফ ইওর ওন কিউরিওসিটি। তাহলে এটা বোঝা গেল?
Yes or no? Okay. র্যাপার ক্লাস আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা নেক্সট কি আছে? কালেকশন। আর আগের দিন আমরা ইকুয়াল ইকুয়াল করছিলাম না? তো ইকুয়াল ইকুয়াল আপনি কেন করবেন? এটা কেন আমরা ইকুয়ালস মেথড ইউজ? আমরা ইকুয়াল ইকুয়াল দিয়ে তো কন্টেন্ট কম্পেয়ার করতে পারি না অবজেক্টের, সো ইকুয়ালস মেথড লাগে। লাইব্রেরি ক্লাস যেগুলো কন্টেন্ট রিপ্রেজেন্ট করে সেগুলোর অলরেডি ইকুয়ালস মেথড আছেই, যেমন স্ট্রিং ক্লাস, লোকাল ডেট ক্লাস, এগুলো ডাটা রিপ্রেজেন্ট করে, সেগুলোতে অলরেডি ইকুয়ালস মেথড আছে। কিন্তু আপনার মডেল ক্লাস আপনি ইকুয়ালস মেথড রাখবেন কি আপনার প্রজেক্টের মডেল ক্লাসে, নাকি রাখবেন না? কখন বুঝবেন যে দরকার? ভ্যালু তো এখানে কোনো প্রিমিটিভ না, দুইটা ভ্যালু মানে দুটো অবজেক্ট। তাহলে আপনার যদি স্টুডেন্ট একটা ক্লাস থাকে IS এ, should student class have equals method or not? মানে কি আপনার এই কথার মানে কি? কোন অ্যাঙ্গেলে ইকুয়ালস মেথড আপনি লিখতেছেন কেন? ইউ আর ইন্টারপ্রিটিং, ইউ আর ইমপ্লিমেন্টিং ইউর ইন্টারপ্রিটেশন অফ ইকুয়ালিটি। প্রিমিটিভের ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনের কিছু নাই। ওকে, স্পেড টু স্পেড, অ্যাপেল টু অ্যাপেল, এই ইন্টিজারের ভ্যালু এই ইন্টিজারের ভ্যালু সমান কিনা। কিন্তু আপনি যখন বলতেছেন যে দুইটা স্টুডেন্ট সমান কিনা, এটা মানে কি দুইটা স্টুডেন্টের হাইট সমান কিনা, নাকি তাদের ডেট অফ বার্থ সমান কিনা, না কি সমান কিনা? তাহলে এই ধরনের ইকুয়ালিটি টেস্টিং এর কি দরকার আছে? এটা ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এটা আপনি ব্ল্যাঙ্কেট না বলে দিতে পারবেন না। হ্যাঁ, দরকার আছে। হ্যাঁ, উদাহরণ দেন। কি চেক করবেন দুইটা স্টুডেন্ট কখন আপনি বলবেন সমান? ধরেন আপনার নাম রায়ান, রায়ান একটা স্টুডেন্ট ইনস্ট্যান্স রিপ্রেজেন্টেড বাই দ্য হ্যান্ডেল রায়ান, আর আপনার নাম সাদমান। তাহলে রায়ান ডট ইকুয়াল সাদমান, ইকুয়াল ইকুয়াল না, কিন্তু ইকুয়াল ইকুয়াল তো ফলস দিবে, ডিফারেন্ট ইনস্ট্যান্স ডিফারেন্ট ইনস্ট্যান্স, কিন্তু আমরা কন্টেন্ট কম্পেয়ার করতে চাই। তা আমি বললাম সাদমান ডট ইকুয়ালস রায়ান প্যারামিটার অথবা রায়ান ডট ইকুয়াল সাদমান প্যারামিটার। এটা কখন ট্রু দিবে? হোয়াট ইজ ইউর মিনিং অফ ইকুয়ালিটি অফ টু স্টুডেন্ট কন্টেন্ট? এটা দিয়ে আপনি কি ইন্টারপ্রেট করতে চাচ্ছেন? মানে কেন আইরাসে এটা কি কি আইরাসে এটা ইউটিলিটি কি? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন না। আপনাকে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস দেখতে হবে। সিআরএ রিপোর্টে কাজ না করে থাকলে এখন বুঝবেন মজা। সিআরএ রিপোর্টে যত ডিটেইলস থাকবে তত আপনার জন্য পরের স্টেপের কাজ সহজ। তাহলে খেয়াল করেন, এটা মজা করলাম, মজা বোঝার কিছু নেই, সহজ আসলে। ওকে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, ফর এক্সাম্পল, financial aid officer wants to check whether two students are equally eligible for a scholarship or not. হতে পারে না? তো সে কি ইনস্ট্যান্স কম্পেয়ার করবে? ইনস্ট্যান্স কম্পেয়ার করে সে কি বুঝবে ইকুয়ালি এলিজিবল কিনা? তাহলে ইকুয়ালি এলিজিবল হওয়ার জন্য ইন্টারপ্রিটেশন কি? এটা সিআরএ রিপোর্টে বলা থাকবে যে দুইটা স্টুডেন্ট যখন আমার ফান্ডের থেকে ক্যান্ডিডেট বেশি থাকে তখন আমরা বাদ দেওয়ার সময় কাকে দিব? এখানে তো বায়াসড হওয়া যাবে না। তাহলে একটা লজিক অ্যাপ্লাই করে, একটা হতে পারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট সার্ভ। আর একটা হতে পারে যে আপনার ইকুয়ালি এলিজিবল যারা তাদের বাদ দেওয়া যাবে না, যে লেস এলিজিবল তাকে বাদ দিতে হবে। তাহলে দুইজন অ্যাপ্লিকেন্ট ইকুয়ালি এলিজিবল কিনা, হাউ টু কম্পেয়ার দ্যাট? তাইলে পরে আমি হয়তো দেখব যে দুইটা স্টুডেন্ট ইকুয়ালি এলিজিবল তখনই হবে। হ্যালো, কথা বলছেন কেন? দুইটা স্টুডেন্ট তখনই ইকুয়ালি এলিজিবল হবে যদি তাদের সিজিপিএ সেম থাকে, নাম্বার অফ ক্রেডিটস আর্ন আইদার সেম অর উইদিন এ রেঞ্জ, যে 70 to 80 বা 80 to 90। তাহলে নাম্বার অফ ক্রেডিটস আর্ন একটা সেম রেঞ্জের মধ্যে অথবা এক্স্যাক্টলি সেম, যেটা ডিসাইড করে। ধরেন সিআরএ রিপোর্টে বলা আছে যে নাম্বার অফ
credits earned should belong to same range. Same rangeটা কি? যে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এরকম। তাহলে দুইজনের credit earns, number of credit earns same range এ হতে হবে। CGPA same হইতে হবে। Sibling status same হইতে হবে। আর আপনার sibling আছে, আপনার sibling নাই, তাহলে তো উনি more eligible। কারণ sibling থাকলে এমনি স্কলারশিপের জন্য আগে বিবেচিত হয়। তাহলে তো আর ইকুয়ালি এলিজিবল হইল না। তাহলে আপনার সিবলিং না থাকলে ওনারও থাকতে পারবে না, আপনার থাকলে ওনারও থাকবে। সিজিপিএ দুজনেরই সেম, ক্রেডিট আর্ন টু সেম রেঞ্জে। এইটা হলে আমরা বলবো যে এই দুইটা স্টুডেন্ট ইকুয়াল এলিজিবল ফর স্কলারশিপ। তাহলে ওই ইকুয়ালস মেথড আমি কি লিখবো? যে ইফ ক্লায়েন্টের সিজিপিএ ইকুয়াল টু নন ক্লায়েন্ট ডট সিজিপিএ ডাবল অ্যাম্পারসেন্ট অ্যান্ড clientel sibling status equal to non-clientel sibling status and clientel যে credit earns and non-clientel credits earns equal to exactly same অথবা রেঞ্জের মধ্যে কিনা সেটা চেক করা। এই সবগুলো যখন ট্রু হবে তখন ইকুয়ালস মেথড উইল রিটার্ন ট্রু, আদারওয়াইজ সে বলবে ফলস। তাইলে তখন এরকম ইউজ কেসের উপর ভিত্তি করে আপনি ইকুয়ালস মেথড বানাতে পারেন। তো তখন ফাইন্যান্সিয়াল এড অফিসার ওই যখন ক্লিক করবে যে সিলেক্ট টু আইডিস, সে দুইটা আইডি সিলেক্ট করলো বা সে এক গাদা আইডি সিলেক্ট করে দিল, দিয়ে বললো যে এরা এদের মধ্যে কারা কারা ইকুয়াল এলিজিবল। তো তখন ওই বাটন অন অ্যাকশন কি করবে, ওই সে তখন ওই ইকুয়ালস মেথড কল করবে, কল করে বেসড অন দ্যাট সে যে দুইটা ইকুয়াল হবে সেই দুইটাকে বলে যে এই দুইটা স্টুডেন্ট ইকুয়াল। তো কাজে এটা লাগবে বা লাগবে না এটা এইখানে বসে আপনি বলতে পারবেন না। আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট কিভাবে আপনারা সেট করছেন, গোলস গুলো কি। এখন ফাইন্যান্সিয়াল এইড যদি আপনার অফিসার যদি একটা ইউজার হয়, তার যদি একটা গোল থাকে যে ইভ্যালুয়েট স্কলারশিপ অ্যাপ্লিকেশন এন্ড মেক এ শর্ট লিস্ট, ওইখানে আপনি এই ইকুয়ালস মেথড ইউজ করতে পারবেন। তো এটা আপনাদের চিন্তা করতে হবে যে আমার কোনো গোলস এর ওয়ার্কফ্লোতে দুইটা অবজেক্টের কন্টেন্ট ইকুয়ালিটি চেক করার দরকার আছে কি, কিন্তু সেটা দরকার তখনই আপনি অনুভব করবেন যখন কন্টেন্ট ইকুয়ালিটির একটা ইন্টারপ্রিটেশন থাকবে আপনার কাছে। উইদাউট ইন্টারপ্রিটেশন ইউ উইল নট ফিল দ্য নেসেসিটি। তাহলে ইন্টারপ্রিটেশন থাকবে যদি সেটা রিকোয়ারমেন্টের মধ্যে উঠে আসে। বোঝা গেল? এখন আসেন collection class and generic class. Now what is a collection class? Student ki kono collection class? Is student a collection class? Hello, কথা বলতেছেন কেন? আমি জানি না, আপনি কমন সেন্স থেকে বলেন, নাম থেকে অনুমান করেন। A class which represents a collection. তাহলে কালেকশন ক্লাস এক্সাম্পল দিতে পারেন দু একটা? অ্যারে, লিস্ট, ভেক্টর, গ্রাফ, ট্রি, স্ট্যাক, কিউ, এগুলো কালেকশন ক্লাস। All data structures are collection class, but not necessarily all collection classes are data structure. All goal is a process, but not all process is a goal. Okay? আমার স্ক্র্যাচ প্যাডে আপনাদেরকে আমি বারবার অ্যারে দেখাচ্ছি জাভাতে, অন পারপাস। কেন? কারণ পাইথনে আপনারা মোস্টলি লিস্ট ইউজ করেন, তাহলে লিস্ট আর অ্যারের ডিফারেন্সটা যাতে আমরা ফিল করতে পারি সেই কারণে এটা করা। ওকে, বলেন একটা লিংক লিস্ট ফাস্টার নাকি অ্যারে ফাস্টার? অ্যাক্সেসের ক্ষেত্রে দুটোই কালেকশন। তাহলে আপনাকে একটা লিস্ট দেওয়া হলো আর একটা অ্যারে দেওয়া হলো, which one is faster? Array faster, because array is random access, list is sequential access. So if you want to access the 10th element of an array, আপনি বলেন যে print ARR of bracket 9 মানে 10th element.
তো তখন সে কি করে, যেহেতু অ্যারের মেমোরি অ্যালোকেশন কন্টিনিউয়াস মেমোরি, তাহলে এলিমেন্টগুলো পরপর থাকে। তাহলে আপনি যখন বললেন যে অফ 9 ব্র্যাকেটে, অর্থাৎ 10 নম্বর এলিমেন্ট 0 থেকে ইন্ডেক্স শুরু, তো তখন সে কি করবে, সে তখন জানে যে আচ্ছা এটার টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজার 4 বাইট নেয়, তাহলে অফ 9 বলতেছে, তাহলে ফার্স্ট এলিমেন্ট থেকে 9টা এলিমেন্ট পরে, তাহলে 4 নং 36 বাইট পরে গেলেই আমি 10 নম্বর এলিমেন্ট পাবো। তাহলে সে ডাইরেক্ট ওই বাইট নাম্বারে গিয়ে অ্যাক্সেস করতে পারে। ইটস ভেরি ফাস্ট, র্যান্ডম অ্যাক্সেস, লাইক অ্যাক্সেসিং ইউর এসএসডি। কিন্তু লিস্ট অ্যাক্সেস হচ্ছে সিকোয়েন্সিয়াল, প্রথম এলিমেন্ট জানে সেকেন্ড এলিমেন্ট কোথায়, সেকেন্ড এলিমেন্টে গেলে পাওয়া যাবে থার্ড এলিমেন্ট কোথায়। তাহলে 10 নম্বর এলিমেন্ট পর্যন্ত যেতে হলে আপনাকে 0 থেকে 9 আগে ট্রাভার্স করে করে যেতে হবে। সো ইটস সিকোয়েন্সিয়াল, সো ইটস স্লোয়ার। তাহলে লিস্টের ডিসঅ্যাডভান্টেজ হলো ইটস নট অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যারে, আর অ্যারের অ্যাডভান্টেজ হলো ইটস দ্য ফাস্টেস্ট ওয়ে টু অ্যাক্সেস এ কালেকশন। তাহলে আমরা সবসময় তো অ্যারেই ব্যবহার করতাম, কিন্তু সেটা করি না, কারণ অ্যারে হ্যাজ ইটস ওন লিমিটেশন, যেটা আমরা লিস্টের জন্য অ্যাডভান্টেজ। সেরকম কি, অ্যারে হচ্ছে ফিক্সড সাইজ, so you allocate the memory for a entire array because you want a continuous memory. আপনি যদি একবার allocate না করেন, continuous memory তো হবে না। so আমার 100টা এলিমেন্ট দরকার অ্যারেতে, so you allocate memory for 100 integers, so you get 400 bytes chunk, sequential, so indexing can work. ইনডেক্স দিলে সে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবে এলিমেন্টটা কোথায়। কিন্তু লিস্টের সুবিধা হলো it's not fixed size, you add element one at a time whenever they comes. So আপনার যদি unknown number of elements হয়, you need a open-ended size, then list is better. তাহলে আপনি কোনটা চুজ করবেন between array and list? If your priority is the speed, you will choose key array or list. And if you want flexibility in terms of the size, then you'll choose. What if you want both? What if you want the speed advantage as well as size, without size, no restriction of size? তখন কি করবেন? তখন কি অ্যারে নিলে হবে না লিস্ট নিলে হবে? কথা বলছেন নাই? স্বর্ণবিন্দুটা কি? স্বর্ণবিন্দুটা হলো অ্যারে আর লিস্টের কম্বিনেশনে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস মিলে একটা ক্লাস তৈরি করা আছে জাভাতে, অ্যারে লিস্ট। সো দিস ইজ দ্য de facto কালেকশন যেটা জাভা প্রোগ্রামার ইউজ করে, আপনারাও করবেন। ওকে, সো ইট গিভস ইউ দ্য ফাস্ট প্রসেসিং লাইক অ্যারে and the flexible size like list. So the class array list. ঠিক আছে, আচ্ছা এখন আসেন যে কালেকশন ক্লাস কি আমরা বুঝলাম, তাহলে অ্যারে নামেও কিন্তু ক্লাস আছে, কিন্তু সেটা অ্যারে লিস্ট না, সেটা শুধু অ্যারে। জাভাতে ক্যাপিটাল এ অ্যারে দিয়েও ক্লাস আছে, ওকে, ভেক্টর, ওকে, স্ট্যাক কিউ সবই আছে। আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে আমার জেনেরিক ক্লাস। ওকে, তাহলে জেনেরিক ক্লাস হলো the class whose field type অথবা and or method parameter type and or method return type, এদের কোনো একটা অথবা মাল্টিপল হতে পারে, is or are not predefined, অর্থাৎ not fixated to a specific type। তাহলে আমরা বলবো যে এই ক্লাস জেনেরিক ফিল্ড অথবা জেনেরিক প্যারামিটার অথবা জেনেরিক রিটার্ন টাইপ আছে। যদি থাকে কোনো একটা বা এদের কম্বিনেশন, তাহলে আমরা বলবো the class is generic. Now, depending on the instance of the class, generic class, generic field will be decided, the actual type will be decided, okay, during instantiation of the object. এটা বোঝেন, এইটা
বোঝেন পড়েন, না বুঝলে প্রশ্ন করেন, and make sure you got clearance what is said here, you understood what is said here. বোঝা গেল? কি বুঝলেন বলেন? না, মানে আমার একটা ক্লাসকে জেনেরিক বলার অর্থ হলো ওর মধ্যে একটা জেনেরিক টাইপ আছে কোথাও না কোথাও। সেটা ফিল্ড হিসেবে ফিল্ডের টাইপ হিসেবে থাকতে পারে, সেটা কোনো মেথডের প্যারামিটারের টাইপ হিসেবে থাকতে পারে, অথবা সেটা কোনো মেথডের রিটার্ন টাইপ হিসেবে থাকতে পারে। যে হিসাবেই থাকুক না কেন, বা একাধিক হিসাবেও থাকতে পারে, যে ফিল্ডও জেনেরিক, মেথডের প্যারামিটারও হয়তো জেনেরিক, রিটার্ন টাইপও জেনেরিক, সেটাও হতে পারে। কিন্তু জেনেরিক দিয়ে তো আর কাজ চলবে না। রান টাইমে তো আমার একটা অ্যাকচুয়াল টাইপ হিসেবে ওটাকে ট্রিট করতে হবে। তো সেই অ্যাকচুয়াল টাইপটা কি হবে ওই অবজেক্টের, সেটা ইনস্ট্যান্সিয়েশনের সময় ডিসাইড হবে। আমরা যখন ইনস্ট্যান্সিয়েট করি নিউ C1 ইকুয়াল টু নিউ সিটিজেন, তো তখন ডিসাইড হবে যে এই C1 এর জেনেরিক টাইপটা আসলে কোন টাইপ হবে। তাহলে আমরা এখন একটা নন জেনেরিক ক্লাসের এক্সাম্পল দেখি। এই যে এটা একটা জাভাতে একটা বেসিক সিম্পলিস্টিক একটা স্ট্যাক ইমপ্লিমেন্ট করা হয়েছে, এইখানে অ্যারে দিয়ে করা হয়েছে, কিন্তু আসলে আমরা অ্যারে লিস্ট দিয়ে করব, বা আপনি অ্যারে দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো তাহলে এইখানে আমরা একটা এই যে আমার অ্যাকচুয়াল স্ট্যাকে যেটা পুশ করব সেটা কি ধরনের ডাটা? ইন্টিজার, কারণ ভ্যালস হচ্ছে একটা ইন্টিজার অ্যারে, এবং ইনডেক্স কারেন্ট টপ ইনডেক্স রিপ্রেজেন্ট করার জন্য একটা কাউন্টার টপ। ওকে, ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা কি করতেছি, টপ -1 কারণ স্ট্যাক ইজ এমটি, আর আমরা ভ্যালসে 10টা ইন্টিজারের জন্য মেমরি অ্যালোকেট করতেছি। তাহলে ভ্যালস যেহেতু একটা ইন্টিজার অ্যারে, মেমরি ওয়াজ অ্যালোকেটেড ফর 10 ইন্টিজার্স, তাহলে আমার স্ট্যাকের সাইজ 10। আর ইনিশিয়ালি যখন কনস্ট্রাক্টর কাজ করবে তখন তো কোনো ডাটা ইনসার্ট করা হয় নাই, পুশ করা হয় নাই, তাহলে ইনডেক্স -1, কারণ 0 থেকে প্রপার ইনডেক্স শুরু হয়। আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে সাইজটা 10 এর জায়গায় হোয়াটএভার ইজ দ্য প্যারামিটার সেটা হবে সাইজ। পুশ মেথডে আমরা ইন্টিজার পুশ করতেছি, পপ আমাকে ইন্টিজার রিটার্ন করতেছি। তাহলে এটা একটা ডাটা স্পেসিফিক স্ট্যাক, ইটস নট ডাটা নিউট্রাল। সো এটাকে আমরা জেনেরিক ক্লাস বলতে পারবো না। এটাতে আমরা ইন্টিজার ছাড়া ফ্লোট, স্ট্রিং বা অন্য কোনো টাইপের কিছু পুশ করতে পারবো না। সো দেয়ারফর it would be wise to make the stack as a generic class so that it can be used to push for any type of data. তাহলে এই একই ক্লাসে যদি আমরা এখন জেনেরিক ক্লাস হিসেবে ইমপ্লিমেন্ট করতে চাই, what can we do? এখন আমরা বলবো যে স্ট্যাক, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটে আমরা একটা কি দিলাম, এখানে কি দিয়েছি অ্যাঙ্গেল ব্র্যাকেটে, এস রিপ্রেজেন্ট করে। এস কি কোনো টাইপ না, তার মানে এটা একটা জেনেরিক টাইপ, টেম্পোরারি টাইপ। ওকে, ইটস নট এ রিয়েল টাইপ। ওকে, যেমন আপনার রিয়েল আইপি আর ফেক আইপি থাকে না, ফেক আইপি আপনি দেখতেছেন যে এটা একটা আইপি, বাট দ্যাটস নট দ্য রিয়েল আইপি, সেরকম। কিন্তু আপনি যখন স্ট্যাকের অবজেক্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে বলে দিতে হবে যে এসটা আসলে কি, এসটা কি ইন্টিজার নাকি ফ্লোট নাকি স্ট্রিং নাকি প্রোডাক্ট, কিসের স্ট্যাক। তো দেখেন আমি এখন বডি মানে কোডে বলতেছি যে ভ্যালস হচ্ছে এস টাইপের অ্যারে, এস কি কেউ জানে না। কনস্ট্রাক্টর অ্যালোকেট করবে এস টাইপের 10টা এলিমেন্ট, এস টাইপের এলিমেন্ট কনস্ট্রাক্টর মেমরি অ্যালোকেট করবে ভ্যালসে, পুট করা হবে একটা এস টাইপের ভ্যালু, পপও একটা এস টাইপের কিছু রিটার্ন করবে।
So now your stack becomes a generic class. Okay? বোঝা যাচ্ছে? তো এটা যদি আমার ক্লাস হয় তাহলে আমি এই ক্লাসটাকে ইউজ করব কিভাবে? ওকে, নাও লেটস সি আমরা এখন অবজেক্ট ডিক্লেয়ার করতেছি যে স্ট্যাক 1, স্ট্যাক 2, স্ট্যাক 3, স্ট্যাক 4। তাহলে আমি বলে দিচ্ছি যে স্ট্যাক 1 এর জন্য s will be considered as integer. তাহলে স্ট্যাক 1 এর সাইজ 10 and the elements will be integer. স্ট্যাক 2 তেও এলিমেন্ট integer কিন্তু সাইজ 20, parameter is constructor. স্ট্যাক 3 তে s will be considered as float, তাহলে এখানে ফ্লোট পুশ পপ করা যাবে। আর স্ট্যাক 4 এ s will be considered as string, তাহলে স্ট্যাক 4 এ স্ট্রিং পুশ পপ করা যাবে। ওইটাই আমরা বলেছিলাম যে ইনস্ট্যান্সিয়েশন করার সময় জেনারিক টাইপটাকে একটা রিয়েল টাইপ দিয়ে আমরা বলে দেব। এনি কোশ্চেন? জি, প্রশ্ন করেন। কোশ্চেন হ্যাঁ, না আপনি তো বলতে চাচ্ছেন যে এটা একটা জেনেরিক ক্লাস, তাহলে জেনেরিক ক্লাসের তো জেনেরিক টাইপটাকে কিছু একটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আপনি তো আর খালি রাখতে পারবেন না, রিটার্ন টাইপের জায়গায় আপনাকে ভয়েড হলেও তো দিতে হবে। তো আপনি যদি বলেন যে রিটার্ন টাইপটাও ভয়েড হবে না ইন্টিজার আমি জানি না, তাহলে ওখানে কি লিখবেন? আপনি তো নিউ করার সময় বলে দিচ্ছেন যে টাইপটা কি হবে, কিন্তু আপনার ক্লাসের বডিতে আপনি কি দিবেন? আপনি তো কোনো ইন্টিজার দিলে ওটা ফিক্সড হয়ে যাবে ইন্টিজারের জন্য, স্টুডেন্ট দিলে ফিক্সড হয়ে যাবে স্টুডেন্টের জন্য, ডাবল দিলে ফিক্সড, স্ট্রিং দিলে স্ট্রিং এর জন্য, কিন্তু আপনি তো এটা জেনারিক রাখতে চান। তাহলে এইখানে যেটা আপনি বলবেন সেটাই হবে জেনারিক টাইপ, যেটা অ্যাকচুয়াল টাইপ দিয়ে রিপ্লেস হবে নিউ করার সময়, ডিক্লেয়ার করার সময়। তো তাহলে আপনি বলতেন যে স্ট্যাক 1 একটা স্ট্যাক অবজেক্ট, কিন্তু এই স্ট্যাক 1 আমি শুধু ইন্টিজার পুশ পপ করতে পারবো, আর এই স্ট্যাকের ক্যাপাসিটি 10। স্ট্যাক 2 তেও আমি ইন্টিজার পুশ পপ করতে পারবো, বাট এটার ক্যাপাসিটি 20, প্যারামিটার as constant। স্ট্যাক 3 তে আমি ফ্লোট পুশ পপ করতে পারবো, ক্যাপাসিটি 10। স্ট্যাক 4 এ আমি স্ট্রিং পুশ পপ করতে পারবো, ক্যাপাসিটি 10। তো তাহলে দেখেন এই যে s কখনো ইন্টিজার হয়ে যাচ্ছে, কখনো ফ্লোট হয়ে যাচ্ছে, কখনো স্ট্রিং হয়ে যাচ্ছে, অবজেক্ট টু অবজেক্ট। তাহলে এক এক স্ট্যাক অবজেক্টের জন্য s টা এক এক টাইপ হিসেবে ট্রিট হচ্ছে। তাহলে যে ইম্পোর্ট করবে স্ট্যাক ক্লাস, সে তার টাইপ অনুযায়ী এটাকে ইউজ করতে পারবে। সো নাও স্ট্যাক বিকামস এ জেনারিক ক্লাস। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। এনি কোশ্চেন? সাদমান? নো কোশ্চেন? অল ক্লিয়ার? অল ওকে? অল গুড? অল ইজ ওয়েল? নো? তাহলে প্রশ্ন করেন। আচ্ছা, ঠিক আছে। একটা প্রশ্ন তো করতে পারতেন, স্যার এই 3টা লাইনকে আপনি লাল কালি দিচ্ছেন কেন কম্পাইলারের মতো? করলেন না তো, করলেন না তো, মানে খামাখা লাল কালি কেন দেওয়া? কেন? গুড 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 অবজারভেশন। ওয়াই র্যাপার এক্সিস্ট ক্লাসের শুরুতে বলেছি। তাহলে জেনেরিক টাইপগুলো অ্যাকচুয়ালি অবজেক্ট ক্লাসের অবজেক্টের টাইপ দিয়ে রিপ্লেস হয়। তাহলে আপনি স্ট্রিং অলরেডি ক্লাস, তাহলে এই স্ট্যাক 4 এ s will be treated as a string, কিন্তু স্ট্যাক 1 2 তে s should be treated as integer object। কিন্তু আমি তো এখানে প্রিমিটিভ দিয়েছি, এখানেও প্রিমিটিভ দিয়েছি, তাহলে কারেক্ট হবে এইটা, wrapper দিতে হবে। and that is why wrapper exists। আর এখন বলেন এইটা ক্যাপিটাল এস কেন? এটা তো স্মল এস ও হইতে পারত।
এটা কি এটা হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুক মেসেঞ্জার? এটা ক্যাপিটাল লেটার কেন? এটা ক্যাপিটাল লেটার কেন? হ্যাঁ বলেন, আপনি বলেন। Why the generic parameter is capital letter? Class name begins with capital letter. So তার মানে এটা একটা ইন্ডিকেশন, জেস্টার, যে এইটা S will be replaced by a class name. Class name begins with capital letter, এই জন্য S capital letter. এখন এখানে S দিয়ে দেওয়া হয়েছে কেন? এখানে কি আমি ক্যাপিটাল A দিতে পারতাম না? পারতাম, যে কোনো লেটার এখানে ইউজ করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। তো এটা স্ট্যাক বলে আমি S দিয়েছি, এটা কিউ হলে হয়তো ক্যাপিটাল কিউ দিতাম। তো অ্যারে লিস্টে এলিমেন্ট বোঝানোর জন্য বলেছে ই ফর এলিমেন্ট। তাহলে অ্যারে লিস্ট ইজ এ জেনারিক ক্লাস। তাহলে আমরা যখন অ্যারে লিস্ট অবজেক্ট ক্রিয়েট করব টু হোল্ড আওয়ার এলিমেন্টস, তখন বলে দেব যে এই অ্যারে লিস্ট অবজেক্টের টাইপটা কি হবে। তা আমি কি অ্যারে লিস্টে স্টুডেন্ট রাখতে চাই নাকি ইন্টিজার র্যাপার অবজেক্ট রাখতে চাই? মানে ডাটা রাখার সময় আপনি প্রিমিটিভ অ্যাসাইন করতে পারবেন, র্যাপারে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার ওইভাবে আমরা এটা করব। তাহলে আমরা বুঝতে পারলাম জেনারিক ক্লাস এন্ড কালেকশন ক্লাস। বোঝা গেল নাকি গেল না? কি বলেন? কথা বলেন, কথা না বললে কেমনে হবে? And any class comes with useful methods. তাহলে আপনার যদি কালেকশন ক্লাস হয় তাহলে কালেকশন ম্যানিপুলেশন রিলেটেড মেথডস গুলো থাকবে। ডাটা স্ট্রাকচার যদি হয় তাহলে ডাটা ওই পার্টিকুলার ডাটা স্ট্রাকচার রিলেটেড মেথডস গুলো থাকবে। যেমন স্ট্যাক ক্লাসে পুশ, পপ, টপ, তাই না, ক্লিয়ার বা এমটি, এই সমস্ত মেথড থাকবে। আবার ট্রি ক্লাসে কি মেথড থাকবে? ট্রি ক্লাসে যদি বাইনারি ট্রি হয় তাহলে প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, ইন অর্ডার ট্রাভার্সাল, তারপরে সার্চ দ্য ট্রি, ওকে, ইনসার্ট এ নোড, এই ধরনের মেথড থাকবে। ইনসার্ট, সার্চ, ওকে। গ্রাফ ক্লাস হলে আপনার গ্রাফ রিলেটেড, ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, শর্টেস্ট পাথ, ওকে, এইসব মেথড থাকতে পারে। তাহলে আমরা কি এই টপিকটাতে আমরা কি বুঝে গেলাম যে এই টপিকটা আসলে কি, এবং এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা আপনার একটা বিল্ডিং ব্লক হিসেবে আপনি এখন ইউজ করতে থাকবেন। তাহলে লাইব্রেরিতে প্রচুর ক্লাস আছে, নট অনলি দ্য জাভা লাইব্রেরি বাট অলসো এফএক্স লাইব্রেরি, যেগুলো জেনারিক। তাহলে আপনার লেভেল কি জেনারিক ক্লাস? What do you think? Level ki generic class or not? কি করে বুঝবেন একটা ক্লাস জেনারিক না? কন্ট্রোলার ক্লাসের কোড দেখলেই বুঝতে পারবেন। তাহলে এখানে এটা জেনারিক না, আপনি বুঝবেন কি করে? এই যে ওয়েলকাম টেক্সট, এটা একটা লেভেল অবজেক্ট। নাও ইজ ইট এ জেনারিক ক্লাস? কি করে বুঝলেন? যদি জেনারিক হইতো তাহলে আপনি এইখানে বলে দিতেন, হ্যাঁ, যে জেনারিক টাইপটা আপনি একটা ভ্যালিড ক্লাস নেম দিতেন। কিন্তু লেভেলের টাইপ তো জেনারিক না, কারণ লেভেলের কন্টেন্ট অলওয়েজ স্ট্রিং, এটা ভ্যারি করে না, কখনো স্ট্রিং কখনো ডাবল, এরকম তো না।
লেভেলের কন্টেন্ট অলওয়েজ টাইপ স্পেসিফিক, সো ইটস নট জেনারিক। কাজে লেভেল ইজ নট এ জেনারিক ক্লাস। কিন্তু আপনি যদি একটা টেবিল আনতে চান, তাহলে আমরা তো এখানে কোনো এফএক্সএল বানাই নাই, বানাইছি এই প্রজেক্টটাতে না, তাহলে আমরা একটা বানাই, নিউ, কি বানানো যায়, ধরেন লঞ্চ কমপ্লেন একটা ছিল না, ছিল কি না? ওকে, পুলিশ কমপ্লেন ছিল কি? কোনো মডেল ক্লাস কি আছে এখানে? নন ইউজারে গিয়ে দেখি, পুলিশ কেস, একটা লঞ্চ কেস। ওকে, তাহলে পুলিশ ক্রিয়েট পুলিশ কেস ভিউ নামে একটা এফএক্সএল আমরা বানাতে পারি। তাহলে ক্রিয়েট পুলিশ কেস ভিউ। এখন এইখানে আমরা কি বানাবো? এরকম হইল কেন কেসটা? ক্যাপস দেওয়ার পরে আবার আমি করছি না। ওকে, এখন এটাকে যদি আমরা ডিজাইন করি, অ্যালার্মটা দিয়ে রাখি না 4:20-এ। তো তাহলে এখানে কি দিতে পারি? What was the fields of police case? ছিল, আমরা কিছু ফিল্ড ছিল না এখানে, কেস নাম্বার, ডেট অফ, তাহলে কি লাগবে এখানে? দুইটা টেক্সট ফিল্ড লাগবে, একটা ডেট পিকার লাগবে, অ্যাপ্লিকেশন আইডি, কেস নাম্বার, আর হচ্ছে ডেট ও ডেসক্রিপশন। তাইলে আমার নোট কি হবে বলেন? এফএক্সএমএল এই ইনপুটগুলো নিতে চাইলে কেস নাম্বারের ইনপুট আপনি কিভাবে নেবেন? কেস নাম্বার, এটার ইনপুট আমরা কিভাবে নিব? না, নতুন কেস। হ্যাঁ, তাহলে এটা অটো জেনারেটেড ভ্যালু হবে। তাইলে এইটা আপনি যখন ওই যে বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট এ পুলিশ রিপোর্ট, তখন ওই অন অ্যাকশন বাটন আপনার ওই অটো জেনারেট করার জন্য একটা ক্লাস রাখতে পারেন, যে অটো আইডি জেনারেটর ডট স্ট্যাটিক মেথডস। তাইলে ওই ইউটিলিটি ক্লাস হিসেবে বানাতে পারেন, অটো আইডি জেনারেটর ডট, একটা মেথডের নাম দিতে পারেন জেনারেট ইউজার আইডি, সিটিজেন আইডি। ওকে, সিটিজেন আইডি আপনি জেনারেট করবেন না, এনআইডি তার সিটিজেন আইডি, কিন্তু কেস নাম্বার, ওকে, বা কমপ্লেইন নাম্বার, এগুলো আপনি জেনারেট করতে পারেন। তাহলে সে ডাটাবেজের সিকোয়েন্স অনুযায়ী সে একটা জেনারেট করে দিবে। তাহলে এটা আপনি লেভেলে দেখাতে পারেন। কিন্তু এখন আমাদের সিম্পলিসিটির জন্য আমরা যদি টেক্সট ফিল্ড ইউজ করি হতে পারে। আর অ্যাপ্লিকেন্ট আইডি, এইটা কিভাবে নেবেন? কিন্তু ধরেন সে ওই যে তার যে রেজিস্টার খাতায় এন্ট্রি দেয় না, ওইটাই সে এখানে ইনপুট দিবে, ম্যানুয়ালি দিবে। সেক্ষেত্রে আমরা টেক্সট ফিল্ডে এটা জাস্টিফাই করতে পারি যে আগে খাতায় যে কেস যখন করবে বা দিয়ে এসে, তার তো অ্যাপ নাই, নাও থাকতে পারে। আমি কেস করতে গেলে যে আমার বাংলাদেশ পুলিশের অ্যাপ ম্যান্ডেটরি থাকা লাগবে এটা তো না, আমি অশিক্ষিত, আমার স্মার্টফোনই নাই, তাই বলি আমি কেস করতে পারবো না। তো তাইলে আমার ইনফরমেশনটা তো সে আগে, আমি যে সাইন টাইন করতে হয়, আমি একটা ম্যানুয়াল পেপারে বা ওদের যে রেজিস্টারগুলো আছে খাতা
থানায় থাকে ওখানে আগে এন্ট্রি হবে, বাট অ্যাজ পার্ট অফ দ্য অটোমেশন এটাকে পরে সিস্টেম ইনপুট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কেস আইডিটা টেক্সট ফিল্ড হতেও পারে। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট আইডি না, এই এফএক্সএমএলটা হচ্ছে ওই যে ডিউটি অফিসারের একটা গোল। এটা তো আপনি তো নিজে কেস ক্রিয়েট করতে পারবেন না, আপনি কেস করার জন্য থানায় যেতে হবে। আমি ইচ্ছা হইলে এখান থেকে আপনার নামে কেস করে দিলে হবে? এটা থানা অ্যাকসেপ্ট করতে হবে। আপনার কথা শুনে যদি থানা মনে করে এটার কোনো মেরিট নাই টু রেজিস্টার অ্যাজ এ পুলিশ কেস, সেটা আপনাকে ভাগাই দিবে থানা থেকে। আপনি বলেন আমার মোবাইল পকেট মার হয়ে গেছে, আমি কেস করবো, নিবেই নাই কেস। জিডি নিতে চায় না এইসব ক্ষেত্রে, বড়জন নিলে জিডি নিবে, জেনারেল আইডি, কেস নিবে না এটাতে। কারণ কেস নিতে হইলে আপনার স্পেসিফিক আপনার বিবাদী মানে অপোনেন্ট থাকতে হবে, ওকে, মানে সাসপেক্ট বা কনভিক্ট, টু বি কনভিক্ট এক বা একাধিক থাকতে হবে, এবং সেখানে একটা আপনার দেওয়ানি অথবা ফৌজদারি অপরাধ সংঘটিত হতে হবে। দেওয়ানি অপরাধ মানে জমি জমা সংক্রান্ত যে অপরাধ, এটাকে বলে দেওয়ানি অপরাধ। আর যেটা আসলে ক্রিমিনাল অফেন্স, এগুলোকে বলে ফৌজদারি অপরাধ। ওকে, তো আপনার বর্ণনার মেরিট উপর বেস করে সেটা অ্যাকসেপ্ট করবে বা করবে না। কাজে এটা আসলে সিটিজেন ক্রিয়েট করতে পারবে না, এটা ক্রিয়েট করবে ডিউটি অফিসার, বা আপনি যদি ইন্সপেক্টর নামে একটা ইউজার থাকে সে। এই যে হ্যালো, এই যে পেছনে কথা বলেন কেন? এটা তো ডিস্টারবেন্স হচ্ছে যারা শুনতে চাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটার জন্য কি নিতে পারি? টেক্সট ফিল্ড। এটার জন্য কি নিতে পারি? নোড, এফএক্সএমএল নোড। এটার জন্য কি নিতে পারি? ডেট পিকার, অ্যাপ্লিক্যান্ট আইডি, এটা টেক্সট ফিল্ড নিতে পারি। অথবা এটার ক্ষেত্রে যেটা হতে পারে, এনআইডি ডাটাবেস ক্যান বি ইন্টিগ্রেটেড উইথ বাংলাদেশ পুলিশ। সো তারা এনআইডি ডাটাবেস থেকে অলরেডি ড্রপ ডাউন লিস্ট থেকে তার এনআইডি দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে বের করে ফেলতে পারে। আমরা টেক্সট ফিল্ডই রাখি আপাতত, ডেসক্রিপশনও টেক্সট ফিল্ড। তাহলে আমাদের তিনটা টেক্সট ফিল্ড, একটা ডেট পিকার লাগবে। তাহলে আমরা এখানে লেভেল, এখানে আমরা বললাম যে এন্টার কেস নাম্বার ফ্রম রেজিস্টার, TER, register book, মানে to sound it logical, okay, otherwise it should be auto generated, okay। তাহলে এখানে আমরা একটা এখন এটাকে যদি আপনি এখন একটু ফন্ট বাড়াইতে চান বাড়াইতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, ওই সময় নষ্ট না করি। এরপর আমার লাগবে একটা টেক্সট ফিল্ড, ওকে। নেক্সট কি লাগবে? নেক্সট লাগবে হলো এই দুটাকে আমি ডুপ্লিকেট করতে পারি আরো দুইবার, ডুপ্লিকেট। এটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আইডি, তারপরে ডুপ্লিকেট, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি টেক্সট এরিয়া দিব, টেক্সট ফিল্ড না দিয়ে। সো ডেসক্রিপশনের জায়গায় আমি একটা টেক্সট, কারণ ডেসক্রিপশন একটা বড় জিনিস, তাই না? তাহলে এই হলো ডেসক্রিপশন, যা দেওয়ার সে দিল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম কিভাবে হচ্ছে জিনিসটা। তারপরে আপনি ডেট সিলেক্ট করবেন। তো আপনি বললেন যে সিলেক্ট ডেট। আচ্ছা, এখানে কি বলতে হবে? এন্টার অ্যাপ্লিক্যান্ট আইডি বা সিটিজেন আইডি। তারপরে এখানে কি বলবেন? এন্টার ডেসক্রিপশন অফ দ্য কেস। আপনি চাইলে এটাকে আরো ভাঙতে পারেন,
যে বিবাদীর নাম কি, তাই না, কি টাইপের অপরাধ, এরকম আরো ফিল্ড আপনি আনতে পারেন। যাই হোক, আমরা এটাকে সিম্পল রাখলাম। And finally, select date of incident. Date of crime, যেহেতু কেস করতেছেন, date of crime, তাহলে এখানে আমরা একটা ডেট পিকার আনবো, ডেট পিকার, টু পিক দ্য ডেট। ওকে, তো এই হলো গিয়ে আমাদের ডিজাইন। এখন আপনার একটা বাটন থাকবে যে অ্যাড দ্য কেস, ওকে, ক্রিয়েট দ্য কেস। তাহলে আপনি বললেন যে ক্রিয়েট পুলিশ কেস, নিউ পুলিশ কেস। তো এই হলো মোটামুটি আমাদের ডিজাইন। এফএক্স আইডি লাগবে কয়টা? How many FX IDs are needed? কয়টা? 4টা। ইভেন এন্ড মেথড একটা। ওকে, তাহলে এফএক্স আইডি গুলো দিয়ে দিই। এটার নাম কি দিতে পারি আমরা? কেস আইডি টেক্সট ফিল্ড বা কেস নাম্বার টেক্সট ফিল্ড। তারপর একটা সিটিজেন আইডি টেক্সট ফিল্ড। আর এটা ডেসক্রিপশন টেক্সট এরিয়া। আর এটা কি হবে? ডেট অফ ক্রাইম ডেট পিকার, ডেট অফ ক্রাইম ডেট পিকার। নোডের টাইপ যদি না লেখেন কন্ট্রোলার ক্লাসে আপনি তো বুঝবেন না এটা কি স্ট্রিং নাকি ডেট পিকার, কিন্তু এখন আপনি বুঝবেন যে এটা একটা ডেট পিকার। ওকে, আর এটা লাগবে একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড। তাহলে ক্রিয়েট নিউ কেস বাটন অন অ্যাকশন, যদি অন অ্যাকশনে দেই, তাহলে এখন সেভ। সো এই হলো আমাদের মোটামুটি এফএক্সএমএল। এখন আমি এফএক্সএমএল এ গিয়ে কন্ট্রোলারের নামটা ঠিক করে দিব। আপনাদের মিড টার্ম কবে? 2 তারিখে না? হ্যাঁ, তাহলে মিড টার্মের কিছু স্যাম্পল কোশ্চেন আমরা দিয়ে দেব আজকে। নেক্সট ক্লাসে আপনাদের টেবিল দেখানো হবে, কারণ হলো আপনাদের মিড টার্মে টেবিল ইউজ করতে হবে। ওকে, তাতে কি, কুইজ তো 15 মিনিট। কুইজ does not hamper your class, it's just 15 minutes, এবং এটা ক্লাসের শেষের দিকে নেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে আমরা বলে দেই যে ক্রিয়েট কি দিতে পারি, ক্রিয়েট পুলিশ কেস ভিউ কন্ট্রোলার, এই নামে আমরা কন্ট্রোলারটা বানাতে চাই। এই নামে এখন কন্ট্রোলার তৈরি হবে। লাল কেন? কারণ কন্ট্রোলার তো তৈরি করা হয়। তাহলে আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল। ওকে, জেনারেটেড। এখন এগুলো কন্ট্রোলার ইম্পোর্ট করলে এগুলো চলে যাবে। সো কন্ট্রোলারটা কোথায় গেল? কন্ট্রোলারটা এই যে এখানে চলে আসছে, মানে যে এইখানে পাথ দেওয়া ছিল সেখানেই গেছে। ওকে, আমি যদি পাথ চেঞ্জ করে দিতাম, এই যে আমি বলছি না
বাংলাদেশ পুলিশ 4, তার মানে সে এই যে এটার মধ্যে আসছে, মানে গ্রুপ ফোল্ডারে আসছে। হ্যাঁ, আমি যদি বলতাম যে কন্ট্রোলার ডট কন্ট্রোলার, তাহলে কন্ট্রোলারে যাইতো, তাহলে ডট কন্ট্রোলার ডট, তাহলে আবার এখানে আসতো। বুঝতে পারছেন? এখন যদি আপডেট করি তাহলে এখানেও দেখবেন চলে আসবে, সেক্ষেত্রে এটা আমরা ডিলিট করে দিতে পারি। বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেহেতু তৈরি হয়ে গেছে থাকুক। এখন এখানে আমি কি করব? এখানে এখন আমাকে ইম্পোর্ট গুলো সেরে ফেলতে হবে। জাভা এফএক্স এরটা অলওয়েজ, কারণ একই নামে ক্লাস বিভিন্ন প্যাকেজে থাকতে পারে। কোন প্যাকেজ থেকে নিব সেটা আমাকে জানতে হবে। এখন আমি এফএক্সএমএল এর জন্য কাজ করতেছি, তাহলে আমি এফএক্স প্যাকেজ থেকে নেব। আমি যদি সুইং এ কাজ করি তাহলে জাভা ডট সুইং প্যাকেজ থেকে নেব বা এডব্লিউটি প্যাকেজ থেকে নেব। হ্যাঁ, আপনি ডকুমেন্ট ক্লাস, ডকুমেন্ট ভেরি কমন একটা ক্লাস। বিভিন্ন শুধু জাভার প্যাকেজগুলোতেই ডকুমেন্ট নামে ক্লাস আছে তাই না, থার্ড পার্টি লাইব্রেরিতেও ডকুমেন্ট নামে অনেক ক্লাস আছে। তাহলে আপনি যখন একটা থার্ড পার্টি লাইব্রেরি ইম্পোর্ট ডাউনলোড করে আপনার প্যাকেজে ইম্পোর্ট করবেন, তখন দেখবেন যে 8-10টা প্যাকেজে ডকুমেন্ট ক্লাস অ্যাভেলেবল। আপনাকে তো পিক করতে পারতে হবে যে কোন প্যাকেজ থেকে আপনি এফএক্স নোটগুলো। এখন আপনি যদি অ্যারে লিস্ট ইউজ করেন সেটা তো আর জাভা এফএক্স এ নাই, সেটা হলো জাভা ডট ইউটিল। হ্যাঁ, এফএক্সএমএল নোটগুলো আমরা জাভা এফএক্স প্যাকেজ থেকে নেব, মানে কন্ট্রোলার রিলেটেড যে এফএক্স এর যে জিনিসগুলো। এডব্লিউটি হচ্ছে ফর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। এফএক্স এর আগে এডব্লিউটি লাইব্রেরি প্যাকেজ লাইব্রেরিটা ইউজ হতো। এডব্লিউটি লাইব্রেরির অনেকগুলো ক্লাসকে রিমডিফাই করা হয়েছে, নতুন ক্লাস অ্যাড করা হয়েছে, সো দ্যাট ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ সেপারেট লাইব্রেরি, এফএক্স লাইব্রেরি। কিন্তু ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্য অ্যাকশন ইভেন্ট ক্লাসটা এডব্লিউটি প্যাকেজেও আছে, কারণ এটা 5 বছর আগে 10 বছর আগে ইউজ হইতো। তো তখনকার অ্যাপ্লিকেশনগুলো যদি এখনো রান করে তারা যাতে সাপোর্ট পায়, এই জন্য এটা 2টা প্যাকেজেই আছে। আবার অনেক ক্লাসকে ডেপ্রিকেট করে দেওয়া হয়। ওকে, আচ্ছা তাহলে আমরা নিলাম। ওকে, তাহলে এখানে আমার কাজ কি? এখন আমি যদি এখানে আপনাদের কুইজের কোশ্চেনের মতো বলি যে ক্রিয়েট নিউ পুলিশ কেস এন্ড স্টোর ইন অ্যান অ্যারে লিস্ট। অ্যারে বলতে পারলে আমাকে সাইজ ঠিক করে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা কোথায় যাবে? ক্রিয়েট হওয়ার পরে কোথায় যাবে? ইট উইল গো হোয়ার? বলেন, কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, কি হলো, কেউ কথা বলতেছেন না? তাহলে কেমনে হবে? এই যে অবজেক্টটা ক্রিয়েট করব, এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? ইট শুড বি টেম্পোরারি আর পার্মানেন্ট। এই যে বাটনে ক্লিক করে আমরা বলতেছি ক্রিয়েট, এই অবজেক্টটা কি, এই অবজেক্টের পরিণতি কি? What is the lifetime of this object? মানে কখন ক্রিয়েট হবে, কখন ডিস্ট্রয় হয়ে যাবে, কখন মেমোরি অ্যালোকেট হবে, কখন মেমোরি ডিঅ্যালোকেট হয়ে যাবে। লাইফ টাইম কি? লাইফ স্প্যান। কখন ডিলিট হবে? না, এই অবজেক্টটা তো নিউ হয়ে গেছে, অবজেক্টটা রিলিজ হবে কখন?
আমাদের এইখানে যতটুকু আমরা করছি আপনি কি ডাটাবেস পারেন? আমরা কি এই প্রজেক্টে ডাটাবেস আনছি, ফাইল আনছি এখন পর্যন্ত? তাহলে এটা কোথায় যাবে? এই ইনস্ট্যান্সটা আপনি কোথায় রাখবেন? একটা লোকাল হ্যান্ডেলে রাখবেন, কন্ট্রোলারের একটা লোকাল হ্যান্ডেলে রাখবেন। তাইলে আপনি যখন সিনটা ক্লোজ করে দিবেন রান টাইমে বা হোমে ফেরত যাবেন, তখন কন্ট্রোলার উইল টার্মিনেট। তো কন্ট্রোলার টার্মিনেট করলে তো আপনার ওই হ্যান্ডেলও শেষ। সো তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে ডাটাবেসে রাখতে হবে, কারণ ইফ ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন ডেটা ইউ নিড টু প্রিজার্ভ ইট। এই কোর্সে তো আমরা ডাটাবেস করব না, কিন্তু ফাইল হ্যান্ডলিং করব। তাহলে আমাদের বাইনারি ফাইলে অবজেক্টগুলো আমরা রাইট করে রাখবো। সো দ্যাট ইজ দ্য এন্ড গোল অফ ইউর কোর্স প্রজেক্ট। কিন্তু মিড টার্মে তো আর আপনি সেটা পারবেন না। তাহলে আপনি অ্যাকুমুলেট করবেন কোথায়? আমরা তো ডাটাবেসে অ্যাকুমুলেট করব, যে যখন যে ডিউটি অফিসার যে থানা থেকে কেস ক্রিয়েট করতেছে, এই পুলিশ কেসে আরো কিছু ডাটা রাখা উচিত ছিল, যে অফিসার আইডি, হ্যাঁ, এবং পুলিশ স্টেশন আইডি, কোন পুলিশ স্টেশনের কোন অফিসার এই কেসটা। আমরা সিম্পল রাখছি এখানে, মানে বলতেছি রিয়েলিস্টিক্যালি ওই লগ ইন মেকানিজম থেকে সে পুল করবে, কিন্তু পুলিশ কেস অবজেক্টে তো সেই ইনফরমেশনটা থাকা দরকার, তাই না? তো আমরা অত ঝামেলায় না গিয়ে সিম্পল রেখেছি এখানে, জেনেরিক ক্লাসের ইউজটা আমরা দেখতে চাই সেই কারণে। তো এখন আমি তো ডাটাবেস নাই, ফাইলও নাই, তাহলে আমি অ্যাকুমুলেট করব কোথায়? কোথায়? অল কেসেস তো অ্যাকুমুলেট করলেন, আপনি ভিউ করবেন কোথায়? অ্যাকুমুলেট করবেন কেসগুলো, অ্যাকুমুলেট করতেছেন কোথায়? কেস অবজেক্ট আপনি ভিউ, হ্যাঁ, মেমোরিতে কোথায়? মেমোরিতে কোথায়? একটা অ্যারে বা লিস্ট না করা যায় কি? আপনি তাহলে অ্যাকুমুলেট করবেন কোথায়? আপনার যদি ফাইল বা ডাটাবেস না থাকে তাহলে আপনি অ্যাকুমুলেট করবেন কোথায়? সেটা তো আইডিয়াল, সেটা তো ইউ আর টকিং অ্যাবাউট ডাটাবেস সিস্টেম, যে আপনার একটা পুরো ফাইল সিস্টেম বা স্টোরেজ সিস্টেম আছে। তাহলে এখন আমি ধরেন এখানে কেস ক্রিয়েট করতেছি, ঠিক আছে, আমি এখানে কেস ক্রিয়েট করব, তাহলে আমি এখানে ডাটা দিয়ে 10টা কেস ক্রিয়েট করতেছি। তাহলে আমি একজন ডিউটি অফিসার, আমি আজকে আমার ডিউটিতে 10টা কেস ক্রিয়েট করলাম, তাহলে এই 10টা কেস ইনফরমেশন কোথায় যাবে? কেস, আমি তো কেস অবজেক্ট তৈরি করতেছি না, টুইস্টিং দিয়ে তো আমার শুধু আউটপুটের জন্য টুইস্টিং আমরা কেন ইউজ করি? যে অবজেক্টের কন্টেন্টকে যদি আমি আউটপুট হিসাবে ইউজ করতে চাই, দ্যাট ইজ দ্য অনলি পারপাস অফ টুইস্টিং। কিন্তু ডাটা প্রসেসিং এ তো টুইস্টিং হেল্প করবে না। আমি যদি এখন দেখতে চাই যে আমার কোন জেলা থেকে কয়টা কেস, তাহলে আমাকে হয়তো ওই যে আমার যে অ্যাপ্লিকেন্ট আইডি, ওই যে ডেসক্রিপশন, ওখানে আরো ফিল্ড থাকতে পারে যে প্লেস অফ ইনসিডেন্ট, হ্যাঁ, বা জেলা, কোন জেলার ইনসিডেন্ট। তখন আমি ওটার একটা কাউন্ট দিব যে আমার যতগুলো কেস তার মধ্যে কয়টা কেসের গেট ডিস্ট্রিক্ট ইজ ঢাকা। তাহলে আমি ঢাকা জেলায় কয়টা কেস হয়েছে, কুমিল্লা জেলায় কয়টা কেস হয়েছে, এগুলো বের করতে পারবো। তার মানে কি, আমার অবজেক্ট প্রসেস করতে হবে, নট দ্য টুইস্টিং। বা আমি যদি দেখতে চাই যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে কয়টা কেস হয়েছে, তাহলে আমাকে ওই যে ডেট অফ ইনসিডেন্ট নিয়ে লোকাল ডেট ক্লাসের মেথড দিয়ে সেটা বের করতে হবে। তো তাহলে আমার তো আসলে অবজেক্ট প্রসেস করতে হবে, নট দ্য অবজেক্টেড টু স্ট্রিং। স্ট্রিং তো আপনি কোনো ডাটা প্রসেসিং ইউজ করতে পারবেন না, আদার দেন স্ট্রিং কম্প্যারিজন। স্ট্রিং রিলেটেড ম্যানিপুলেশন করতে পারবেন, সাব স্ট্রিং, হ্যাঁ, এইসব স্ট্রিং এর লেন্থ কত, রিভার্স দ্য স্ট্রিং, এইসব করতে পারবেন। কিন্তু আপনার পুলিশ কেস রিলেটেড যে প্রসেসিং, সেটা তো আপনি করতে পারবেন না। সো আপনার অবজেক্ট গুলোই লাগবে।
So we'll accumulate the police case object in an array অথবা list অথবা in our case array list. ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা এটা করব। এরপর আমি যদি বলি যে শো অল পুলিশ কেস ডিটেলস, শো অল পুলিশ কেস ডিটেলস, এটা আমরা আজকে একটা লেভেলে দেখব টুইস্টিং এর মাধ্যমে, কিন্তু নেক্সট ক্লাসে আমরা একটা টেবিল ইউজ করব। তাহলে টেবিলও একটা জেনেরিক ক্লাস, অ্যারে লিস্টও একটা জেনেরিক ক্লাস। আপনার মিড টার্মেও অ্যারে লিস্ট আর টেবিল ইউজ করতে হবে। তাহলে আপনার মিড টার্মে আপনাকে একটা মডেল ক্লাস দেওয়া হবে, সেই মডেল ক্লাসগুলো আপনাকে আগে জেনারেট করতে হবে, অ্যাকুমুলেট করতে হবে ইন অ্যান অ্যারে লিস্ট, কারণ এখন পর্যন্ত আমরা ফাইল বা ডাটাবেস জানি না। তারপরে আমার ওই ডিপেন্ডিং অন দা প্রসেসিং প্যারামিটার আমি সেই অ্যারে লিস্টের মধ্যে থেকে আমার মডেল ক্লাস অবজেক্টগুলোকে ইউজ করে আমার আউটপুট জেনারেট করব। তো তাহলে এই ক্ষেত্রে আমার প্রসেসিং প্যারামিটার কি হতে পারে? হতে পারে যে শো মি অল দ্য পুলিশ কেসেস লঞ্চড অন এ পার্টিকুলার ডেট, মানে ইনসিডেন্ট অন এ পার্টিকুলার ডেট। তাহলে ওই ডেটে যদি কোনো কেস পাওয়া যায় সেই কেসগুলো আমার টেবিলে দেখাবে। একটাও যদি পাওয়া না যায় তাহলে টেবিল খালি থাকবে, তখন সে একটা অ্যালার্ট পপ আপ করে বলবে নো কেস ফাউন্ড অন দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট ডেট। কিংবা আমি যদি বলি যে শো মি দ্য পুলিশ কেসেস লঞ্চড ইন এ পার্টিকুলার পুলিশ স্টেশন, সেক্ষেত্রে পুলিশ স্টেশন আইডি একটা ফিল্ড থাকবে, তখন ওই পুলিশ স্টেশন আইডি ফিল্ডে দেখতে হবে অ্যারে লিস্টের অবজেক্টগুলোর মধ্যে কোন কোন কেসের অবজেক্ট ওই পুলিশ স্টেশনের। তাহলে আমি টেবিলে সেগুলো ফিল্টার করে দেখাবো। তাহলে আমার টেবিলে আমি ফিল্টার্ড আউটপুট দেখতে চাই। আপনার মিড টার্মের কোশ্চেন এইটাই ফিক্সড, যে আপনাকে একটা মডেল ক্লাস দেওয়া হবে, ইউ ডোন্ট নো, এক্সাম ডেতে দেখবেন হোয়াট ইজ দ্য মডেল ক্লাস। তাহলে সেই মডেল ক্লাসটা আপনি বানাবেন এবং সেই মডেল ক্লাসের অবজেক্ট আপনি ক্রিয়েট করার জন্য একটা এফএক্সএমএল ডিজাইন করবেন ফিল্ড অনুযায়ী। তারপরে আপনি বাটনে ক্লিক করলে অবজেক্টগুলো অ্যারে লিস্টে অ্যাকুমুলেট হবে। তারপরে আপনাকে যেভাবে ফিল্টার করে টেবিলে দেখাতে বলা হয়েছে সেইভাবে আপনি আপনার অ্যারে লিস্ট থেকে অবজেক্ট ফিল্টার করে নিয়ে এসে টেবিলে দেখাবেন। দ্যাট ইজ ইউর মিড টার্ম। এবং এই পুরো ইন্টেলিজে কাজটার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আবার 100 মার্কে ভাগ করা। যেমন মডেল ক্লাস তৈরি করবেন, এটার জন্য একটা মার্ক, এফএক্সএমএল ডিজাইন করবেন, এটার জন্য একটা মার্ক, এফএক্সএমএল এর কোড সেকশনে গিয়ে আইডি হ্যান্ডলার মেথড দিবেন, এটার জন্য একটা মার্ক, আবার মডেল ক্লাসের মধ্যে ফিল্ড ডিক্লেয়ার করবেন, এটার জন্য একটা মার্ক, স্ট্যান্ডার্ড মেথডস গুলো জেনারেট করবেন, কনস্ট্রাক্টর গেটার্স, এটার জন্য একটা মার্ক, কাস্টম মেথড লিখলে তার জন্য একটা মার্ক, কন্ট্রোলার ক্লাসে গিয়ে আপনি এফএক্স আইডি গুলো দিবেন, তার জন্য একটা মার্ক, আপনি একটা ইনিশিয়ালাইজ, মানে এই রিলেটেড মার্ক গুলো ভাগ করা থাকবে। সেখান থেকে আপনি 100তে 100 পেতে পারেন, বা হোয়াট এভার ইউ উইল গেট, দ্যাট উইল ক্যারি 20% অফ ইউর গ্রেড। ওকে, তো আমাদের 10 মিনিট আছে, 10 মিনিটে যতটুকু হয়। তো তাহলে এখন আমরা একটা অ্যারে লিস্ট নিতে চাই, আর আজকে আমরা লেভেল দিয়ে করার সময় নাই, আজকে আমরা কি করব, সরি টেবিল দিয়ে করার সময় না, আজকে আমরা লেভেল দিয়ে করব। তাইলে আমরা আরেকটা বাটন রাখতে পারি যে শো দ্য কেসেস। আজকে আমরা কোনো ফিল্টারও করব না, সবগুলাই দেখাবো। ওকে, কয়টা ঢুকছেন? ওই একবারে দিয়ে দিব শো দ্য কেসেস। তাহলে আমরা একটা লেভেল নিয়ে আসি। ওকে, তাহলে এটারও একটা এফএক্স আইডি লাগবে, আউটপুট লেভেল।
যেহেতু আউটপুট এটাকে একটু বোল্ড করে দিই, আর এখানে লেভেল শব্দটা রাখারই দরকার নাই, এটাকে ডিলিট করে দিলাম। সো দ্যাট ইজ আওয়ার ডিজাইন। তাহলে এটাকে আবার সেভ করব, সেভ করলে এফএক্সএমএল এ আরেকটা লেভেল তৈরি হবে আইডি সহ, তাহলে আবার আপডেট কন্ট্রোলার করতে হবে। আপডেট কন্ট্রোলার করলে ওইটাও চলে আসবে, এই যে আউটপুট লেভেলও চলে আসছে। তাহলে এটাকেও এখন আমরা ইম্পোর্ট করে নেব। আর আমাদের ওই যে একটা বাটন দিছি না, শো বাটন, ওইটারও একটা হ্যান্ডলার লাগবে। তাহলে শো পুলিশ কেস বাটন অন অ্যাকশন, শো কেসেস, শো পুলিশ কেস বাটন অন অ্যাকশন। তাহলে আবার সেভ করব, আবার আপডেট কন্ট্রোলার করলে ওই মেথডটাও চলে আসবে। তাহলে ওইটাও চলে আসছে। ওকে, তো এখন আমার কি লাগবে? অ্যারে লিস্ট লাগবে না অবজেক্টগুলো রাখার জন্য? তাইলে এই যে এগুলো কি, এগুলো কি বলেন তো? এই পাঁচটা কি? কন্ট্রোলার ক্লাসের ফিল্ড, কিন্তু এগুলো এফএক্সএমএল ফিল্ড, অর্থাৎ এফএক্সএমএল ফাইল থেকে সেই ফিল্ডগুলো পুল করেছে। কিন্তু এর বাইরেও আমার ফিল্ড লাগতে পারে, যেমন একটা অ্যারে লিস্ট। তাইলে আমরা এখন একটা অ্যারে লিস্ট তৈরি করব। তাহলে লেটস সে প্রাইভেট অ্যারে লিস্ট, এই যে এটা তো জেনেরিক ক্লাস, তাহলে আমাকে বলে দিতে হবে যে আমি এটাতে কি রাখবো, আমার জেনেরিক টাইপটা কি হবে। বলেন, এটা কি স্ট্রিং হবে না ইন্টিজার হবে? কেন? আপনি কি জমাবেন এই অ্যারে লিস্টে? পুলিশ কেস অবজেক্ট রাখবেন। গুড, পুলিশ কেস। তাহলে এটার নাম দিতে পারেন যে কেস লিস্ট, পুলিশ কেস লিস্ট। তাহলে এটাও কিন্তু আপনার ফিল্ড, কিন্তু এটা এফএক্সএমএল ফিল্ড না। এখন এই যে পুলিশ কেস কোথায় আছে? অন্য প্যাকেজে আছে না? এটা হইলো পুলিশ কেস আছে নন ইউজার প্যাকেজে, এই জন্য এখন আপনাকে ইম্পোর্ট করে নিতে হইল। আর অ্যারে লিস্টও আপনাকে ইম্পোর্ট করতে হবে java.util প্যাকেজ থেকে। ওকে, ইম্পোর্টেড, ঠিক আছে। আর এখন আমার এই ক্রিয়েট বাটনের কাজ কি? এখন আমি অ্যারে লিস্ট ক্লাসের মেথড ইউজ করব। অ্যারে লিস্টের নাম কি? পুলিশ কেস লিস্ট। তাইলে পুলিশ কেস লিস্ট ডট অ্যাড, এই যেমন লিস্টে আপনারা ইউজ করে থাকেন না, এখানেও অ্যাড মেথড আছে। এখন এই অ্যাড মেথডের প্যারামিটারের টাইপ কি বলেন তো? আপনাকে তো প্যারামিটার দিতে হবে, অ্যাডে তো প্যারামিটার দিতে হবে না? এটার টাইপটা কি বলেন তো? হ্যাঁ, পুলিশ কেস। আপনি যদি ক্লাসের কোডে গিয়ে দেখেন অ্যারে লিস্টের, এটা বেসিক্যালি ই না, তাইলে অ্যাড মেথডের প্যারামিটারও ই, ঠিক আছে। ওকে, তাহলে আমি অ্যাড করে ফেললাম। তাহলে এখানে আমার একটা কি দিতে হবে? একটা পুলিশ কেস দিতে হবে না? আমি একটা অ্যানোনিমাস অবজেক্ট ইনস্ট্যান্সও দিয়ে দিতে পারি, কারণ যেহেতু অ্যারে লিস্টেই ঢুকবে, আলাদা হ্যান্ডেলের তো দরকার নাই। তাহলে নিউ পুলিশ কেস। এখন আপনাকে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। সেটা কি আছে পুলিশ কেসে? সেটা দেখতে হবে তাহলে আপনাকে। তাহলে এখন জেনারেট করেন, তাহলে একটার সাথে আর একটা লিঙ্ক। তাহলে জেনারেট গেটার সেটার, আপাতত সবই দিয়ে দিই, মানে লজিক অ্যাপ্লাই না করে দিয়ে দিলাম, কিন্তু আপনারা লজিক অ্যাপ্লাই করে দিবেন। যেগুলো নন চেঞ্জেবল সেগুলোর সেটার দিবেন না। আচ্ছা, তারপরে কনস্ট্রাক্টরটা আমরা শুরুতেই রাখি, মানে সবাই তাই রাখে, ম্যান্ডেটরি কিছু না। তাহলে জেনারেট একটা 0 প্যারামিটার দিব, আর একটা অল প্যারামিটার দিয়ে দিব। তা আমরা যেহেতু আমাদের এফএক্স কন্ট্রোলার থেকে আমরা অল প্যারামিটারটা ইউজ করব, তাহলে অল প্যারামিটার।
তাহলে আমার সিকোয়েন্স অনুযায়ী ইনপুটটা দিতে হবে। তাহলে সিকোয়েন্স কি, প্রথমে কেস আইডি, তারপরে ওকে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে হবে এই নিউ এর সিকোয়েন্স কি হবে, তাহলে এখানে প্যারামিটার কিন্তু 4টা, তাইলে কমা কমা কমা, 3বার কমা হবে। প্রথমটা কি, কেস আইডি, এটা কই পাবেন, এই যে কেস নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, কিন্তু কেস আইডির টাইপ কি, স্ট্রিং কি, না মডেল ক্লাসে ইন্ট, তাহলে ইন্টিজারে কনভার্ট করতে হবে, কারণ কনস্ট্রাক্টরে তো আপনি ইন্টিজার দিবেন, তাই না? তাহলে প্রথম প্যারামিটার হচ্ছে ডট গেট, বাট এটা তো স্ট্রিং, তাহলে এটাকে এখন আমি আবার পার্স করব, যেহেতু প্রিমিটিভ পার্স ইন্ট, অবজেক্ট হইলে র্যাপার হইলে গেট টু ভ্যালু অফ, তো তাহলে ইন্টিজার ডট পার্স ইন্ট। তো প্রথম প্যারামিটার পেয়ে গেলাম, কমা, সেকেন্ডটা কি হবে, এই যে কনস্ট্রাক্টর সিকোয়েন্স অনুযায়ী লোকাল ডেট, তাহলে ওটা কোথায় পাবেন, ডেট পিকারে পাবেন। তো ডেট পিকারের নাম কি, এই যে ডেট অফ ক্রাইম ডেট পিকার, তাহলে ডেট অফ ক্রাইম ডেট পিকার ডট গেট ভ্যালু, এই যে রিটার্ন টাইপ রিটার্ন লোকাল ডেট, তাহলে যে গেট ভ্যালু আপনাকে লোকাল ডেট, মানে ওই ডেট পিকারে যেটা সিলেক্ট করছেন ওইটা দিয়ে সে একটা লোকাল ডেট অবজেক্ট আপনাকে বানাই দিবে, তো পেয়ে গেলেন। না, ও লোকাল ডেটই রিটার্ন করে। থার্ড কি দিবেন, থার্ড প্যারামিটার হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি, এটাও তো এটা লং, তাহলে আপনাকে লং ডট পার্স লং, কাকে করবেন, ওই যে টেক্সট ফিল্ডে দিচ্ছেন, তাহলে অ্যাপ্লিকেন্ট সিটিজেন আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, সিটিজেন আইডি টেক্সট ফিল্ড কি হলো, ও পুরোটা কপি হয়ে গেছে, শুধু সিটিজেন আইডি, citizen field dot get, তাহলে এটা থার্ড, এটা হচ্ছে থার্ড প্যারামিটার। আর লাস্ট প্যারামিটার কি, ডেসক্রিপশন, তো এটা তো স্ট্রিং হিসাবেই আছে, তাহলে ওটা হচ্ছে আমার কি ডেসক্রিপশন টেক্সট এরিয়া, তাহলে ডেসক্রিপশন টেক্সট এরিয়া ডট গেট টেক্সট, তাহলে এই হচ্ছে এন্ড অফ কনস্ট্রাক্টর। তাহলে আমি একটা অবজেক্ট তৈরি করলাম কিন্তু হ্যান্ডেলে নিলাম না, দরকারও নাই, কারণ ওটা সরাসরি অ্যারে লিস্টে অ্যাড হয়ে যাবে, তাহলে এক্সট্রা হ্যান্ডেলের দরকার কি, অ্যারে লিস্টের ইনডেক্স দিয়ে ওটাকে আমি পাবো। হ্যাঁ, তো এই হলো আমার অ্যারেতে অ্যাকুমুলেট হচ্ছে। এখন এখানে কি করব, আউটপুট লেভেল সেট টেক্সট করতে হবে, তাই না? তাহলে আউটপুট লেভেল, আগে এটাকে ক্লিয়ার করে নেই, আগে যদি থাকে কিছু তাহলে ওটা ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার মেথড নাই, দেখতে হবে লেভেল ক্লাসে থাকার কথা, তো ডট আচ্ছা, এটা যদি না থাকে তাহলে আপনি সেট টেক্সট একটা এমটি স্ট্রিং দিয়ে দিতে পারেন, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি এটাতে অ্যাড করবেন, কি অ্যাড করবেন, ওই অবজেক্টগুলোর টু স্ট্রিং, তাই না? তাহলে আপনি একটা স্ট্রিং নেন, স্ট্রিং str ইকুয়াল টু এমটি স্ট্রিং, এখন আপনি লুপ চালান যে ফর অ্যারে লিস্টের নাম কি, পুলিশ কেস লিস্ট, তাহলে পুলিশ কেস লিস্টের পুলিশ কেস, এটা ফর লুপের একটা ভ্যারিয়েন্ট, ফর ইচ লুপ বলে,
ধরেন কেস কোলন আমার লিস্টের নাম। তাহলে এই লিস্ট থেকে একটা একটা করে অবজেক্টকে সে পিক করবে, পুলিশ কেস টাইপের অবজেক্ট, এবং তার একটা টেম্পোরারি নাম দিল কেস। ওকে, কেস একটা কিওয়ার্ড, এর জন্য আমরা এর আগে একটা প্রবলেম ফেস করছিলাম। ওকে, ধরুন পি কেস, এই পি কেসটাই হচ্ছে আমার পুলিশ কেস। লুপের মধ্যে ঘুরে ঘুরে সে অ্যারে লিস্ট থেকে একটা একটা করে কেস নিবে। তাহলে এখন এই পি কেসের স্ট্রিং লাগবে আমার। তাহলে str প্লাস ইকুয়াল টু পি কেস ডট টু স্ট্রিং, তার সাথে আপনি একটা নিউ লাইন দিয়ে দেন প্লাস স্ল্যাশ। তাহলে str এর মধ্যে সবগুলো পুলিশ কেসের টু স্ট্রিং জমা হইতে থাকবে। এখন আপনার কাজ হলো আউটপুট লেভেলে সেট টেক্সট str। প্রথমে লেভেলটা ক্লিয়ার করে নিলেন, তারপরে str জেনারেট করলেন, অবজেক্টগুলো টু স্ট্রিং দিয়ে সেট করে দিলেন। তাহলে এখন আমাকে টু স্ট্রিংটা লিখতে হবে। তাহলে পুলিশ কেসে গিয়ে আমি এখন দেখবো যে টু স্ট্রিং আছে কিনা। টু স্ট্রিং আছে, নাই। তাহলে এখন আমরা টু স্ট্রিং জেনারেট করব। ওকে, তাইলে জেনারেট টু স্ট্রিং সবগুলো দিয়েই করব। এখন আমরা এটাকে একটু আমরা তো যেহেতু লাইন বাই লাইন দেখাচ্ছি, এগুলো দরকার নাই, আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। ওকে, তাহলে আমি বলতে পারি যে কেস নাম্বার প্লাস কেস নং কমা স্পেস প্লাস দ্য ভ্যালু, তারপরে কমা স্পেস, তারপরে দ্য ভ্যালু কমা স্পেস, এই। তাহলে এইটুকু একটা স্ট্রিং। তাহলে এই হচ্ছে আমার টু স্ট্রিং। আর ওখানে তো আমি স্ল্যাশ এন দিয়েই রাখছি। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে কি দিতে হবে? fxml এর নামটা পাল্টাইতে হবে। কি ছিল এটা? কি ছিল fxml লোডারে? কি হবে এখন? ক্রিয়েট নিউ কি না, নিউ নাই, ক্রিয়েট পুলিশ কেস ভিউ, fxml এর নামটা, তাই না? তাহলে হয়ে গেল। আর আমি উইন্ডোর সাইজটা এখানে যদি না দেই, তাহলে আমার অ্যাঙ্কর পেনের সাইজ থেকে সে সাইজ নিয়ে নেবে। ওভারলোডেড, এই যে সিনের কনস্ট্রাক্টর, ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর, থ্রি প্যারামিটার কনস্ট্রাক্টর। থ্রি প্যারামিটার কনস্ট্রাক্টরের শেষের দুইটা হচ্ছে ডাইমেনশন অফ দা সিন। এখন বুঝতেছেন, তখন এটা বলি নাই, তখন মেথড ওভারলোডিং না বুঝলে তো এটা বুঝতেন না। তার মানে আমি দুইটা কেটে দিলাম আর ও নিয়ে নিল। মানে কি, আগে ছিল থ্রি প্যারামিটার কনস্ট্রাক্টর, আমি ওইটাকে ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর। থ্রি প্যারামিটার কনস্ট্রাক্টর আমি যে সাইজ দিব ওইটাই হবে। তো আমার অ্যাঙ্কর পেন যদি বড় হয় তাহলে পুরোটা আসবে না। আর আমি যদি ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর দেই, তাহলে আমার যে প্যারেন্ট, যে ব্যাকগ্রাউন্ড, ওইটার সাইজটাই আমার উইন্ডোর সাইজ হবে। ওকে, আর এখানে আমি হ্যালো না বলে যে ক্রিয়েট নিউ পুলিশ কেস। ওকে, তাহলে এখন যদি এটা রান করি, হোপফুলি যদি কোনো ঝামেলা না হয়, ইট শুড ওয়ার্ক। আচ্ছা, এখানে এটা কাজ করবে না। কেন করবে না? আমি তো অ্যারে লিস্টটাকে ইনস্ট্যান্সিয়েট করি নাই। বুঝতে পারছেন? ইওর অ্যারে লিস্ট অলসো নিড টু বি ইনস্ট্যান্সিয়েটেড। আমি খালি ডিক্লেয়ার করে রেখে দিচ্ছি। তাহলে ইনিশিয়ালাইজ হচ্ছে কন্ট্রোলারের কনস্ট্রাক্টরের মতো, মানে লোড হওয়ার সময় যে কাজগুলো আমি করে রাখতে চাই। তাহলে আমি চাই লোড হওয়ার সময়ই এই লিস্টটা ইনস্ট্যান্সিয়েট হয়ে যায়। এখন তো এটা নাল, তাহলে আমি বলবো যে ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট কনস্ট্রাক্টর। ওকে, এখন কাজ করবে। নাইলে কি হইতো,
এই যে অ্যাড মেথডেই বলতো যে নাল পয়েন্টার এক্সেপশন, রান করলেও সে বলতো নাল পয়েন্টার এক্সেপশন, কিন্তু এখন আর সেটা হবে না। ওকে, তাহলে আমরা আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন শেষ করার আগে, অ্যাটেন্ডেন্স আবার না নিলে ঝামেলা। কি হলো আবার, নেট কি ঝামেলা করে আসছে। আচ্ছা এখন তো 3 তাই না, 4 না? বলেন কারা আছেন? এইট। আচ্ছা অটো উইথড্র কিন্তু তার মানে চালু আছে, ওনার 8টা হয়ে গেছে। হুম 20 দিয়েছি। তো দেখেন বাদ গেল কিনা। আচ্ছা লেভেল এটে আসছেন কি যে বলেন, দাঁড়ান আগে লোড করি। আচ্ছা ওটা পরে দেই, আমরা এটা শেষ করে ফেলি। হ্যাঁ শেষ করে ফেললে আমাদের কাজটা শেষ হয়। এটা আসলো ঠিক আছে, তাহলে আমি এখন বললাম এস আইডি 111, সিটিজেন আইডি ধরেন 5 ডিজিট দিলাম। ওকে, ডেসক্রিপশন D1, ডেট অফ ক্রাইম একটা দিলাম। এটার একটা ভ্যালিডেশন কি হতে পারে, ইট ক্যানট বি এ ফিউচার ডেট, এগুলোরও ভ্যালিডেশন থাকতে পারে। সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আপনারা আপনাদের প্রজেক্টে ট্রাই করবেন। তাহলে এখন ক্রিয়েট দিলে কি হবে, ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু ভালো হতো এগুলো যদি ক্লিয়ার করে দিতে পারতাম, তাহলে একটা বোঝা যেত যে ক্লিয়ারটা হয়ে ক্যাপচার হয়ে গেল। যাক সেটা যেহেতু করি নাই, এগুলো থাকবে, এখন আমাকে ম্যানুয়ালি মুছে আবার দিতে হবে। তাহলে এটা আমাকে মনে করাই দিয়ে নেক্সট ক্লাসে যে আমরা এটা ক্লিয়ার কিভাবে করতে পারি। তাহলে 2টা ক্রিয়েট হলো। শো কেসে তো আমরা কোড লিখছি না, কোড লিখি নাই, হ্যাঁ ওই জন্য কিছু আসতেছে না। তাইলে শোতে গিয়ে আমরা এখন শোতেই তো লিখলাম, আচ্ছা আমরা একটু এটা প্রিন্ট করে দেখি। তাহলে এই যে এটা কি হইলো বলেন তো, নিউ পুলিশ কেস, এটা কে, এই পুরো জিনিসটা কি, এখান থেকে কি পাবো, একটা ইনস্ট্যান্স পাবো, কোন টাইপের, পুলিশ কেস। তাইলে এই ইনস্ট্যান্সটাকে যদি আমরা ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে চাই, আমরা একটা হ্যান্ডেল নেই না, হ্যান্ডেল ইউজ করি না, কথা বলেন,
হ্যান্ডেল ইউজ করি তো, করি কিনা? হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, ধরেন আমি, তাহলে সেক্ষেত্রে আমাকে বাইরে একটা হ্যান্ডেলে নিতে হবে যে পুলিশ কেস পিসি ইকুয়াল টু, তাহলে আমি পুলিশ কেসটাকে যদি এখন প্রিন্ট করতে চাই, তাহলে আমি বলতে পারি ও এখানে কি এরর দিচ্ছে, ও নিউ দিতে হবে, নিউ। এখন আমি বলতে পারি যে পিসি ডট টু স্ট্রিং, এটা তুমি একটু প্রিন্ট করো, তাহলে এস আউট, মানে আসলে আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য। এন্ড দেন সেক্ষেত্রে আমরা পিসি কে এখানে অ্যাড করে দিব, এটা করলেও হবে, কি কথা। কিন্তু আমরা আলাদা হ্যান্ডেল নিলাম কেন? এই টেস্টিং এর জন্য, ওই ওটা টু স্ট্রিংটা প্রিন্টে পাঠাতে চাই। ওকে, যে আমাদের এটা কাজটা হচ্ছে কিনা ঠিক মতো। আর একটা চেঞ্জ আমরা করব, এই যে ক্রিয়েট করার পরে আমরা অ্যাড করার পরে আমরা এই পিসি এগুলো ক্লিয়ার করে দিব, অর্থাৎ আমার এই যে কেস নাম্বার টেক্সট ফিল্ড এইটাকে ক্লিয়ার করে দিব, ডট ক্লিয়ার, এই যে। তারপর আর কি আছে, সিটিজেন টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তারপরে ডেসক্রিপশন টেক্সট এরিয়া ডট ক্লিয়ার। ওই যে আপনি অ্যাড বাটনে ক্লিক করলে ওগুলো খালি হয়ে যাবে, একটা ইউজার একটা ভিজুয়াল ফিডব্যাক পাবে, আচ্ছা এগুলো ক্যাপচার হয়ে গেছে। নাহলে তো কিছু ঘটতেছে না, বাটন ক্লিক করছেন আপনি বুঝতেছেন না কিছু হয়েছে কি হয় না। ডেট পিকার কি করতে পারি, ডেট পিকার ডট সেট ভ্যালু আছে নাকি, সেট ভ্যালু, এখানে আপনি লোকাল ডেটের জায়গায় কি দিবেন, নাল। ডেট পিকারটা আবার রিসেট হয়ে যাবে। তো এটা করলাম, তাহলে আমরা এখন টেস্ট করতে পারবো যে প্রিন্ট করলে যে আমাদের অবজেক্ট প্রিন্ট হচ্ছে, অ্যারে লিস্টেও ঢুকে যাচ্ছে। ওকে, তাহলে অ্যারে লিস্টটাকে আমরা ইনস্ট্যান্সিয়েট করে রাখছি ইনিশিয়ালাইজ মেথডে, নো প্রবলেম। এখন আমরা এটাকে লুপে চালাচ্ছি, চালিয়ে একটা স্ট্রিং এর মধ্যে টু স্ট্রিং গুলো অ্যাকুমুলেট করে নিচ্ছি, তারপরে সেট টেক্সট করে দিচ্ছি। ওকে, লেভেলটাতে। সো লেটস রান ইট अगेन। কোথায় অ্যাপ্লিকেশন, এই যেগুলো রিসেট হয়ে গেল, ইউজার কিন্তু একটা ওই যে দেখেন প্রিন্ট হয়ে গেছে নিচে, তার মানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। ওকে, হ্যাঁ, ওই যে অ্যারেতে ঢোকার আগে প্রিন্ট করে দিচ্ছে, তার মানে এখন দুইটা থাকার কথা। এই যে ঠিক আছে, এইটা তো আনফিল্টার্ড ডাটা, হোয়াট এভার ইজ দেয়ার এভরিথিং ইজ লোডেড, কিন্তু এটা তো লেভেলে আনছি, কিন্তু আপনাদের মিলে এটাকে টেবিলে আনতে হবে। তাইলে এক একটা রো এক একটা কেস অবজেক্ট, সব রো আমি আনবো না, ফিল্টার করে আনবো। আবার সব কলামও না দেখাতে পারি, ফিল্টার করে আমি সিলেক্টিভ কিছু কলাম দেখাতে পারি। তাহলে আমার পুলিশ কেস 10টা ফিল্ড থাকে, আমি সিলেক্টিভলি ওখান থেকে 7টা ফিল্ড দেখাতে পারি। আবার 100টা অবজেক্টের মধ্যে থেকে তাহলে কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি অবজেক্ট ফিল্টার করতে পারি। আবার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব অবজেক্টে সব ফিল্ড যে সবসময় দেখা লাগবে তা তো না। এখন স্কলারশিপ এলিজিবিলিটির জন্য তো আপনার ফোন নাম্বার কি, আপনার অ্যাড্রেস কি, এটা তো আমার জানার দরকার নাই। তাহলে আপনার এলিজিবিলিটি স্কলারশিপ দেখার জন্য এই ফিল্ড আমার না দেখলেও চলে।
সেক্ষেত্রে আমি নাম্বার অফ ফিল্ড কমাতে বাড়াতে পারি, সেক্ষেত্রে কলাম কমবে বাড়বে। আবার সব অবজেক্ট যে আমি দেখাবো সেটা নাও হতে পারে, ফিল্টারের মাধ্যমে কমতে পারে, তখন নাম্বার অফ রো কমে যাবে। তো ওইরকম একটা আউটপুট আপনাকে মিড টার্মে জেনারেট করতে হবে। তাহলে আপনাকে এরকম একটা অ্যারে লিস্টে অবজেক্ট হোল্ড করতে হবে। আমরা যে কাজটা করলাম উইদাউট ফিল্টার, এটাই আপনাকে ফিল্টার সহ মিড টার্মে করতে হবে 1 ঘন্টা টাইম। তাহলে যথেষ্ট প্র্যাকটিস করে আসলে এটা 40-45 মিনিটে ডুয়েবল। তা আপনাদের সাথে আমরা 3-4টা প্রিভিয়াস কোশ্চেন শেয়ার করে দেব, ওগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, তাহলে উইথ দ্যাট নোট আজকে আমরা শেষ করছি।